আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী ভাই ও বোনেরা, কেমন আছেন সবাই? জি আলহামদুলিল্লাহ, আশা করি সকলেই ভালো আছেন। শেষ চিঠি কিছু মানুষের আশা আকাঙ্ক্ষা, সুখ দুঃখ এবং কিছু পরিবর্তনের গল্প। শুনুন, আত্মবিশ্বাস থেকেই বলছি, ভালো লাগবে ইনশাআল্লাহ। সবার জন্য শুভকামনা করছি। তাহলে গল্পটা শুরু করছি। বাবা শুনছো? বলমা। আমার দিকে না তাকিয়ে বলমা বললে হবে না, তাকিয়ে বলো। তাকাতেই হবে? মিজান সাহেব মনোযোগ দিয়ে সংসারের আয় ব্যয়ের একটা হিসাব দেখছিলেন। সংসারে দিন দিন অপচয় বেড়েই যাচ্ছে। আলেমদের ওয়াজ নসিহত শুনে এবং তাবলিগে যাওয়ার কল্যাণে তিনি জেনেছেন অপচয় করা অন্যায়, মিতব্যয়িতা ভালো গুণ। সংসার খরচ যাতে মিতব্যয়িতার মধ্যে হয়, এই জন্যই মিজান সাহেব খাতা কলমে হিসাব রাখার চেষ্টা করছিলেন। তিনি খাতা থেকে চোখ সরিয়ে মেয়ের দিকে তাকিয়ে বললেন, এই নে, তাকালাম। ধন্যবাদ বাবা। ধন্যবাদ দিতে হবে না জনাবা, বলুন আপনার জন্য কি করতে পারি। নওশীন বাবার সামনে কাচুমাচু হয়ে দাঁড়িয়ে আছে, বুঝতে পারছে না কথাটা কিভাবে বলবে। মিজান সাহেব মেয়ের অবস্থা দেখে বললেন, কাচুমাচু করতে হবে না, কি বলবি বলে ফেল। বাবা, আমার কিছু টাকা লাগবে। টাকা লাগবে কেন? সেদিনই তো তোর মায়ের কাছ থেকে 5,000 টাকা নিলি। নওশীন বলল, বাবা, আমাদের কলেজ থেকে সবাই ট্যুরে যাচ্ছে, আমাকেও সবাই সেকে ধরেছে, নিয়েই যাবে। তুমি বলো, আমি না গেলে খারাপ দেখাই না? না, দেখাই না। শোন মা, ট্যুরে গেলে তোর পর্দা পুশিদার ক্ষতি হবে, সময় মতো নামাজ পড়তে ঝামেলা হবে, কারণ মেয়েদের জন্য সব জায়গায় নামাজ পড়ার পর্যাপ্ত সুবিধা থাকে না। তার মানে তুমি যেতে দেবে না? আমার কথাটা বুঝতে চেষ্টা কর, না যাওয়াটাই তোর জন্য ভালো হবে। নওশীন মিজান সাহেবের এই কথায় রাগ দেখিয়ে বলল, বাবা, তোমার এই স্বভাবটা আর গেল না। কোথাও যেতে চাইলেই পর্দার অজুহাত দিয়ে যাওয়া বন্ধ করে দাও। আসলে তুমি চাও না তোমার টাকা খরচ হোক। মেয়ের কথা শুনে মিজান সাহেব বেশ অবাক হলেন। তার মন খারাপ হয়ে গেল। তার মেয়ে মুখের উপর টাকার খোঁটা দিয়ে গেল, অথচ এমন কোনো জায়গা নেই তিনি তার সন্তানদের নিয়ে ঘুরতে চাননি। মিজান সাহেব ব্যবসায়ী মানুষ, রিয়েল এস্টেটের ব্যবসা তার, বড়সড় না হলেও একেবারে ছোটও না। ধানমন্ডিতে 15 শতক স্কোয়ার ফিটের সিমসাম অফিস। স্ত্রী রাবেয়া এবং 3 ছেলে মেয়ে নিয়ে মিজান সাহেবের সুখের সংসার। এক জীবনে সৃষ্টিকর্তা তাকে যা দিয়েছেন এর জন্য তিনি কৃতজ্ঞ। সন্তানদের নিয়ে সব সময় তিনি আনন্দ ফুর্তিতে থাকতে পছন্দ করেন। তাদের শখ আবদারগুলো পূরণ করার চেষ্টা করেন। এরপরও সন্তানরা কেন মুখের উপর কথা বলবে মিজান সাহেব ভেবে পান না। নওশীনের এই দুর্ব্যবহারের সঙ্গে মিজান সাহেবের পরিচিতি নতুন না। গত মাসের শেষ দিকের কথা, রাতের ট্রেনে সবাইকে নিয়ে চিটাগাং চলে গেলেন। উদ্দেশ্য কয়েকটা দিন পরিবারের সবাইকে নিয়ে অবসর সময় কাটাবেন। শত ব্যস্ততার মধ্যেও ফ্যামিলিকে সময় দেওয়ার মধ্যে তিনি অনেক আনন্দ খুঁজে পান। চিটাগাং নেমে হোটেল নির্বাচন করা নিয়ে ঝামেলায় পড়তে হলো। রাবেয়া বললেন, মাঝারি মানের হোটেল নিয়ে নাও। নওশীন বলল, মাঝারি মানের হোটেল নিলে আমি থাকবই না, এখনই ঢাকায় চলে যাব। রাবেয়া বললেন, এত রাগ দেখাচ্ছিস কেন? মাঝারি মানের হোটেলে কি মানুষেরা থাকে না? থাকে, আমি থাকবো না। কেন থাকবি না? মা, আমার ইচ্ছা। এখন তোমরা বলো, আমাকে রাখবে নাকি ঢাকায় ফেরত পাঠাবে? শেষ পর্যন্ত নওশীনের কথায় বলবৎ রইল। বেড়াতে এসে মিজান সাহেব কোন রকম পারিবারিক দ্বন্দ্ব সংঘাতের ভেতর দিয়ে গেলেন না। বেশ উঁচুমানের একটা হোটেলে উঠলেন। হোটেলের নাম সিভিউ। নামের সঙ্গে এই হোটেলের চারপাশের পরিবেশও যথেষ্ট মিল আছে। হোটেলের বারান্দায় দাঁড়ালে পতেঙ্গা সমুদ্র সৈকতের অনেকটা দেখা যায়। বিকেল বেলা সমুদ্রে সূর্য ডোবার আগ মুহূর্তের দৃশ্যটা সবাইকে নিয়ে হোটেলের বারান্দায় দাঁড়িয়ে উপভোগ করছিলেন মিজান সাহেব। রাবেয়া বললেন, কি প্রয়োজন ছিল
এত দূর আসার? ঢাকায় কোথাও বেড়ালে হতো না? মিজান সাহেব বললেন, হতো, কিন্তু রাতের ট্রেনে জার্নি করার মজাটা পেতে না। তাছাড়া ঢাকায় কোথাও নিশ্চয় সমুদ্র নেই। এখানে এসে তো সেটা উপভোগ করতে পারছি। তা পারছি, কিন্তু শুধু শুধু অনেকগুলো টাকা তো বেরিয়ে গেল, তাই না? টাকা যাই যাক, ফ্যামিলি নিয়ে ভালো কিছু মুহূর্ত কাটাচ্ছি, এতেই আনন্দ। মিজান সাহেবের 12 বছরের ছেলে হামিম বলল, বাবা, বড় হয়ে আমিও তোমার মতো ব্যবসায়ী হব। মিজান সাহেব বললেন, কেন? ব্যবসায়ী হবার উপকারিতা কি? যখন তখন ঘুরতে যেতে পারবো। চাকরি করলে তো ছুটি পাবো না, এই জন্যই চাকরি করব না। ছেলের কথায় মিজান সাহেব হেসে উঠলেন। ছেলে এই বয়সেই চাকরি আর ব্যবসার তফাৎ বুঝে ফেলেছে। মিজান সাহেবের সবচেয়ে ছোট মেয়ে তাসনিয়ার বয়স এখনো 8 পেরোয়নি, কিন্তু পাকামতে সে ভাইয়ের চেয়েও কয়েক ডিগ্রি উপরে। তাসনিয়া এতক্ষণ এক মনে সমুদ্র দেখছিল। সেদিকে তাকিয়েই ভারিক্কি গলায় বলে উঠল, আমি ভালো আছি বাপু, ব্যবসায়ী হব না, চাকরিও করব না। আমি হব ব্যবসায়ী বেটার বউ। কোনো কাজকর্ম করব না, ঘরে বসে সারাক্ষণ শুধু সাজুগুজু করব। তাসনিয়ার কথায় সবাই একসঙ্গে হেসে উঠল। রাবেয়া চোখ পাকিয়ে বললেন, এই মেয়ে, এত পাকা পাকা কথা কোথায় শিখেছ তুমি? হ্যাঁ, মারবো এক থাপ্পড়। তাসনিয়া ঘাড় ঘুরিয়ে জবাব দিল, আমার কি দোষ? নওশিন আপুই তো সেদিন ফোনে কার সঙ্গে যেন এই কথা বলছিল। মিজান সাহেব বিষয়টা এতক্ষণ লক্ষ্য করেননি। নওশিনের কথা উঠতেই তার দিকে তাকালেন। নওশিন বারান্দার এক কোনায় দাঁড়িয়ে ফোনে কার সঙ্গে যেন কথা বলছে। কখন থেকে কথা শুরু হয়েছে কে জানে। কথা এত আস্তে বলছে যে এত কাছ থেকেও বোঝা যাচ্ছে না কি কথা হচ্ছে। আজকালকার ছেলে মেয়েরা ফোনে এত আস্তে কথা বলে, মনে হয় কথা বলছে না, যেন সিনেমার ডায়লগের মতো শুধু ঠোঁট মিলিয়ে যাচ্ছে। মিজান সাহেবের অফিসের পিয়ন সুমন ছেলেটা এরকম। প্রায় দেখা যায় দীর্ঘ সময় ফোনে কার সঙ্গে যেন কথা বলে। কথা কিছু বোঝা যায় না, শুধু গুনগুন শব্দ শোনা যায়। ফোনে এত কথা বললে কানের 12টা বেজে যাবার কথা, কিন্তু কেন যেন ওর কানের 12টা বাজে না। কান বহাল তবিয়তেই থাকে, আর সেও সেই সুস্থ সবল কান নিয়ে দীর্ঘ আলাপ চালিয়ে যায়। দীর্ঘ সময় কথা বলার পর নওশিন মোবাইল ফোন কান থেকে নামালো। রাবেয়া বললেন, কার সঙ্গে এতক্ষণ কথা বলছিলি? পরিচিত কেউ? নওশিন বলল, কেন মা, পরিচিত না হলে কি কার সঙ্গে কথা বলা মানা আছে? মানা আছে, তুই মেয়ে মানুষ। অপরিচিত কারো সঙ্গে কথা বলে যে বিপদে পড়বি না তার কি গ্যারান্টি আছে? নওশিন চাপা অথচ কঠিন গলায় বলল, মা, আমি বড় হয়েছি, মেডিকেল কলেজে পড়ি, আমাকে নজরদারি না করলেই খুশি হব। তুই এভাবে কথা বলছিস কেন বলতো? কিভাবে কথা বলছি? কেমন যেন কাটা কাটা সুরে কথা বলছিস। আমি মোটেও কাটা কাটা সুরে কথা বলছি না। তুমি সব সময় আমার দোষ খুঁজে বেড়াও, এই জন্য আমার সাধারণ কথাও তোমার কাছে কাটা কাটা শোনাচ্ছে। রাবেয়া আরো কিছু বলার আগেই মিজান সাহেব শান্ত গলায় বললেন, বেড়াতে এসে এসব কি শুরু করলি নওশিন? সমুদ্র দেখতে এসেছিস, সমুদ্র দেখ, ঝগড়াঝাটি করার কি দরকার? নওশিন মিজান সাহেবের এই কথা থেকেই রেগে গেল। বলল, সমুদ্র তোমরাই দেখো, আমার সমুদ্র দেখার দরকার নেই, বলে বারান্দা থেকে রুমে চলে গেল। মিজান সাহেব বুঝে উঠতে পারলেন না এই কথায় রাগ দেখানোর কি আছে। তিনি যে আনন্দ নিয়ে ট্যুরে গিয়েছিলেন সেটা দীর্ঘস্থায়ী হলো না, আনন্দ মাঠে মারা গেল। নওশিনের কারণে পরের দিনেই ঢাকায় ফিরে আসতে হয়েছিল তাদের। চিটাগাঙ্গের সেদিনের মতো আজকেও মিজান সাহেব মেয়ের ব্যবহারে দুঃখ পেলেন। রাতে বিছানায় শুয়ে তার ঘুম আসছিল না, বিছানায় এপাশ ওপাশ করছিলেন। মেয়েটার আচার ব্যবহার দিন দিন কেমন যেন হয়ে যাচ্ছে। বড় মেয়ে হিসেবে তিনি এই মেয়েকে কত আদর যত্ন দিয়ে মানুষ করেছেন। আদরের মেয়ে এখন মুখের উপর কথা বলা শিখে ফেলেছে। রাবেয়া বেগম বললেন, ঘুমাচ্ছ না কেন? মন কি বেশি খারাপ? মিজান সাহেব দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বললেন, মন খারাপ না করে কি করব, সংসারের বড় মেয়ে, কত আশা করে ডাক্তারি পড়াচ্ছি। দিনদার ডাক্তার হয়ে আমাদের মেয়ে গরিব, দুস্থ, অসহায় মহিলা গরিবদের সেবা যত্ন করবে।
শুধু চিকিৎসা দিয়েই না, আচার আচরণ দিয়েও মানুষের মন জয় করবে, আমাদের মুখ উজ্জ্বল করবে। অথচ মেয়ের ব্যবহার দেখেছ? রাবেয়া বেগম স্বামীকে সান্ত্বনা দিয়ে বললেন, থাক, সন্তানদের জন্য মনে কষ্ট রেখো না, এতে সন্তানদের অমঙ্গল হয়। তুমি দেখো, ইনশাআল্লাহ নওশিন ঠিকই একদিন আমাদের মুখ উজ্জ্বল করবে। স্ত্রীর কথায় মিজান সাহেব কিছুটা যেন সান্ত্বনা খুঁজে পেলেন। বললেন, কি জানি সেই দিনগুলো দেখে মরতে পারবো কিনা কে জানে। নওশিন আজ অন্যান্য দিনের চেয়ে কিছুটা আগেই ঘুম থেকে উঠেছে। উঠেই বারান্দায় গিয়ে দাঁড়িয়েছে। আকাশটা আজ মেঘাচ্ছন্ন। সকালবেলা ঘুম থেকে উঠে মেঘাচ্ছন্ন আকাশ দেখতে ভালো লাগার কথা না, কিন্তু কেন যেন ওর আজ ভালো লাগছে। ভালো লাগার কারণটা ঠিক কি সেটা এই মুহূর্তে মনে পড়ছে না। মাঝে মাঝেই এই অদ্ভুত বিষয়টা হয়, কারণ মনে থাকে না। আজ সোহেলের সঙ্গে দেখা হবার কথা। সোহেল থাইল্যান্ড থেকে গতকাল দেশে ফিরেছে। থাইল্যান্ডে নাকি ওর কি বিজনেস আছে। নওশিন বেশ কদিন জানতে চেয়েছিল বিজনেসটা কিসের। সোহেল স্পষ্ট করে কিছুই বলেনি, শুধু বলেছে ব্যবসাটা নাকি খুব প্রফিটেবল, প্রতি মাসেই একবার করে যেতে হচ্ছে। দীর্ঘ 15 দিন পর সোহেলের সঙ্গে দেখা হচ্ছে। এটা মন ভালো লাগার কারণ নিশ্চয়ই না, কারণটা অন্য। নওশিন সেটা মনে করার চেষ্টা করল। বারান্দায় দাঁড়িয়ে নওশিন লক্ষ্য করল মিজান সাহেব বাড়ির সামনের বাগানে গাঁদা ফুল গাছের পরিচর্যা করছেন। কোথা থেকে যেন মাটি সংগ্রহ করেছেন, ভেজা মাটি গাছের গোড়ায় দিয়ে গোড়া মজবুত করার চেষ্টা করছেন। নওশিনের একবারে ইচ্ছে হলো বাবাকে ডেকে বলে, বাবা, এত সকালে গাঁদা ফুল নিয়ে পড়লে কেন? ভেজা মাটি নিয়ে কাজ করলে তো তোমার ঠান্ডা লেগে যাবে। কথাটা বলা হলো না, বলতে গেলে ঝামেলা হবে। ওকে দেখলেই বাবা জিজ্ঞেস করে বসবেন, এই যে আমার মা জননী, আজকে ফজর নামাজ পড়েছিস তো? নওশিনকে মিথ্যা করে বলতে হবে, জি বাবা, পড়েছি। বসে বসে কিছুক্ষণ ওজিফা তো পড়লাম। ফজর নামাজ একদিনও পড়া হয় না নওশিনের। শয়তান এসে ভোরবেলাতে পা টেপা শুরু করে। নওশিনের মনে হয় শয়তান কাজটা একা করে না, 7-8 জন নান্না বাচ্চা শয়তানকেও এই কাজে নিয়োগ দেয়। সবচেয়ে বড় যে শয়তানটা, সে পা টেপার মতো ছোট কাজ করে না। সে বসে মাথার কাছাকাছি, মাথার চুল বিলি কেটে দিতে দিতে ফিসফিস গলায় বলে, ম্যাডাম, ও ম্যাডাম, কেমন লাগছে? ঠিকঠাক আরাম পাচ্ছেন তো? দেখবেন আরামের ব্যাঘাত হলে কিন্তু জায়গায় বসে আওয়াজ দেবেন, আমাদের কাছে অন্য ব্যবস্থা আছে। শয়তানদের অন্য ব্যবস্থা করার আগেই রাবেয়া বেগম ঘুম থেকে জেগে ওঠার জন্য ডেকে ফেলেন, নওশিন, এই নওশিন, উঠেছিস? নামাজের সময় কিন্তু চলে যাচ্ছে। নওশিনের আর ওঠা হয় না। উঠতেছি তো মা, বলে রাবেয়া বেগমের ডাকে সাড়া দিয়ে আবারও শয়তানের হাতে মাথা এবং পা সমর্পণ করে ঘুমিয়ে থাকতে হয়। নওশিন বারান্দা থেকে এসে বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিল। আয়নার সামনে দাঁড়িয়ে খুঁটিয়ে খুঁটিয়ে কিছুক্ষণ দেখল নিজেকে। এরপর চোখে হালকা কাজল দিয়ে চুল পরিপাটি করে নাস্তার টেবিলে গিয়ে বসল। মিজান সাহেব নাস্তা করছিলেন। নওশিনকে দেখে বললেন, আজ কি তোর ক্লাস আছে? নওশিন পাউরুটির শরীরে মাখন লাগাতে লাগাতে বলল, আছে বাবা। কেন? তুই আজ ফ্রি থাকলে তোকে নিয়ে কিছু গাছ কিনতে যেতাম। তুই তো আবার ফুলের গাছ ভালো চিনিস। না বাবা, আজ আমার সময় হবে না, অন্য একদিন দেখি। তোর ক্লাস তো শেষ হয় দুপুর 2টোয়, বিকেলে তো ফ্রি থাকিস। না বাবা, আজ ফ্রি নেই, কাজ আছে। মিজান সাহেব জিজ্ঞেস করতে চেয়েছিলেন, কি এত কাজ তোর? জিজ্ঞেস করতে চেয়েও করলেন না। মেয়ে হয়তো উল্টাপাল্টা কোনো জবাব দিয়ে বসতে পারে। সকালবেলা তিনি কখনোই সংসারের কারো সঙ্গে কথা কাটাকাটিতে জড়াতে চান না। তিনি নাস্তা শেষ করে উঠে গেলেন। নওশিন অন্যান্য দিনের চেয়ে বেশি সময় নিয়ে নাস্তা করল। এরপর বের হতে যাচ্ছিল কলেজের উদ্দেশ্যে। রাবেয়া বললেন, কলেজে যাচ্ছিস ভালো কথা, কিন্তু এইভাবে কেন? নওশিন বলল, কিভাবে যাচ্ছি? বোরকা পরেছিস, মুখ খোলা রেখেছিস কেন? মুখ নিকাব দিয়ে ঢেকে যাবি না? নওশিন বিরক্ত গলায় বলল, মা,
নিকাব লাগাতে আমার ভালো লাগে না। রাবেয়া বললেন, কি বলছিস এসব তুই? মুখ যদি খোলাই থাকে পর্দার আর রইল কি? নিকাব লাগিয়ে যা। নওশীন তবুও নিকাব লাগালো না। ব্যাগ কাঁধে বের হয়ে রাবেয়া বেগম দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। যে মেয়ে ছোটবেলায় পর্দা করত, আজান হলেই দাঁড়িয়ে পড়তো নামাজের মুসাল্লায়, বড় হয়ে সে মেয়ে কেন এত পরিবর্তন হলো তিনি বুঝতে পারছেন না। নওশীনের বান্ধবী মিলি বলল, তারপর আঙ্কেল তোকে 10,000 টাকা দিল, না দিয়ে যাবে কোথায়? আমি তার আদরের মেয়ে না, তাই বলে মিথ্যা বলবি? মিথ্যা বলা ঠিক হয়নি তোর। তুইও না। মিথ্যা না বলে যদি বলতাম, বাবা আমি সোহেলের জন্মদিনে ওকে একটা অ্যান্ড্রয়েড ফোন গিফট করব, টাকা দাও, বাবা কি টাকা দিত? মিলি বলল, যাই বলিস নওশীন, এই সোহেল ছেলেটা মনে হয় মহা ধরিবাজ। মনে হচ্ছে ও তোকে চড়িয়ে খাচ্ছে। চড়িয়ে খাচ্ছে মানে? এটা কি ধরনের কথা মিলি? রাগ করছিস নাকি? রাগ করব না। না জেনে শুনে সোহেলের সম্পর্কে তুই এমনটা বললি কেন? মিলি হাত জোর করার ভঙ্গি করে বলল, ওকে বাবা, ক্ষমা চাচ্ছি। এখন বল, তোর সোহেল নামক ওই জিনিসটার জন্মদিনের অনুষ্ঠান কবে? নওশীন চোখ আগুন গরম করে মিলির দিকে তাকালো। এই মেয়ের সাথে কোনো কথাই বলতে ইচ্ছে করছে না। এই মেয়ে একটা জলজান্ত মানুষকে জিনিস কেন বলবে? মিলি বলল, এভাবে কেন তাকিয়ে আছিস? আমি কি অন্যায় কিছু বলেছি? অবশ্যই বলেছিস। ওমা, অন্যায় কি বললাম? জানতে চাচ্ছি সোহেলের জন্মদিন কবে, এটা জানতে চাওয়া কি অন্যায়? এটা জানতে চাওয়া অন্যায় না। একটা মানুষকে কোনো বস্তুর সঙ্গে তুলনা করা অন্যায়। এই অন্যায়টা তুই করেছিস। মিলি বলল, ঠিক আছে, বস্তুর সঙ্গে তুলনা করার চ্যাপ্টারটা বাদ। তবে সোহেলের সম্পর্কে তোর ভালোভাবে খোঁজখবর নেওয়া দরকার। সেদিন শ্যামা বলছিল। কি বলছিল বল? থেমে গেলি কেন? ওর নাকি চরিত্র বেশি সুবিধের না। নওশীন রাগী গলায় বলল, সুবিধের না হলে না, তোর তাতে কি সমস্যা? কোনো সমস্যা না, তবে তোকে রাগাতে ভালো লাগছে। তুই এত অল্পতেই রেগে যাস কেন বলতো? নওশীন কোনো কথা বলছে না। ওর মেজাজ তিরিক্ষি হয়ে যাচ্ছে। মিলিকে এই মুহূর্তে ওর মনে হচ্ছে সাক্ষাৎ একটা টুইন টাওয়ার। একটা জাম্বো জেট প্লেন পেলেই হতো। এই টুইন টাওয়ারকে এখনই ধ্বংস করে দেওয়া যেত। দেশে এই টাইপ টুইন টাওয়ার থাকার কোনো অধিকার নেই। মিলিকে টুইন টাওয়ার মনে হোক আর যাই হোক, নওশীন সোহেলের চরিত্র নিয়ে এর আগেও বিভিন্ন জনের কাছ থেকে এটা ওটা শুনেছে। শাস্ত্রে আছে, শোনা কথায় কান দিতে নেই। নওশীন কান না দিয়ে পারেনি। একদিন সোহেলকে জিজ্ঞেস করলো, তোমাকে নিয়ে ইদানিং কি সব শুনছি? কি শুনছ? তুমি নাকি কি সব আজে বাজে ফিল্ম তৈরি করছো। কে বলেছে এসব তোমাকে? যেই বলুক, কথা সত্য কিনা সেটা বলো। তুমি কি আমাকে সন্দেহ করছো? সন্দেহ করছি না, জানতে চাচ্ছি। জানতে চাওয়া আর সন্দেহ করা কি এক জিনিস হলো? সোহেল কপট অভিমানী গলায় বলল, সম্পর্ক টিকে থাকে বিশ্বাসের উপর। আমাকে যদি বিশ্বাসই না করো, তাহলে এই সম্পর্ক টিকিয়ে রেখে লাভ কি? নওশীন দেখলো সোহেল রেগে যাচ্ছে। ও বলল, সম্পর্ক রাখা না রাখার প্রশ্ন আসছে কেন? সন্দেহের অবকাশ যাতে না থাকে এই জন্যই জানতে চাচ্ছিলাম। তুমি তো দেখছি রাগ করে ফেললে। সোহেলের শান্ত গলায় বলল, আমার উপর বিশ্বাস রাখতে পারো, আমি মোটেও বাজে ছেলে নই। নওশীন এরপর এ নিয়ে আর কোনো কথা তোলেনি, কারণ সোহেলের আচরণে কখনোই ওকে বাজে ছেলে মনে হয়নি। একদিনের ঘটনা থেকে সোহেলের প্রতি বরং নওশীনের বিশ্বাসটা আরো গভীর হলো। নওশীন গিয়েছিল নীলক্ষেতে একটা বই কিনতে। বইয়ের নাম আধার মানবী, একটা উপন্যাসের বই। নওশীন বই হাতে নিয়ে নেড়েচেড়ে দেখছিল। তখন ওর বান্ধবী শ্যামার ফোন এলো। শ্যামা বলল, নওশীন তুই কোথায়? নীলক্ষেতে। কেন? তুই কি একটু কলা বাগানে আসতে পারবি? কলা বাগানে? হঠাৎ কলা বাগানে কেন? সোহেলকে রেস্টুরেন্টে একটা মেয়ের সঙ্গে দেখলাম। আমি পাশের টেবিলে বসা ছিলাম। মেয়েটার সঙ্গে সোহেলের আচরণ দেখে মনে হচ্ছিল ওই মেয়ের সঙ্গে ওর কোনো অ্যাফেয়ার আছে। ইচ্ছে করলে তুই এসে দেখে যেতে পারিস। নীলক্ষেত থেকে কলা বাগান বেশি দূর না,
নওশীন ভাবছিল কি দরকার যাওয়ার, পরে না হয় সোহেলকে জিজ্ঞেস করে জানা যাবে। কিন্তু কি মনে করে একটা রিক্সা ডেকে তাতে উঠে বসলো। কলাবাগান গিয়ে দেখা গেল ঘটনা সত্য। রেস্টুরেন্টে সোহেল ওই মেয়েটার সঙ্গে হেসে হেসে কথা বলছে। নওশীন রিক্সা থেকে নামলো না, মন খারাপ করে সেদিনের মতো বাসায় চলে গেল। সিদ্ধান্ত নিল সোহেলের সঙ্গে আর নয়, সম্পর্কের এখানেই ইতি। 2 দিন পর নিউ মার্কেটে রেস্টুরেন্টের ওই মেয়েটার সঙ্গে দেখা। মুখে ভারী মেকআপ করা, উগ্র পোশাক আশাকের এই মেয়েকে দেখে প্রথমে নওশীনের কথা বলতেই ইচ্ছা করছিল না, কিন্তু সত্যিটা ওর জানার দরকার ছিল। বলল, আপনার সঙ্গে কিছু কথা ছিল, আপনার কি একটু সময় হবে? মেয়েটা বলল, আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। নওশীন বলল, আমি নওশীন। মেয়েটা সহজ গলায় বলল, আমি ইরিনা। চলুন কোথাও বসে কথা বলি। কোথাও বসবো না। কোনো ভূমিকায় না গিয়ে নওশীন সরাসরি প্রশ্ন করল, আপনি সোহেলকে কিভাবে চেনেন? কোন সোহেল? ভনিতা করছেন কেন? আপনি বুঝতে পারছেন না কোন সোহেলের কথা বলছি? ও, বুঝতে পেরেছি, আপনি কি ভাইয়ার কথা বলছেন? নওশীন এই প্রশ্নে কিছুটা হোঁচট খেল। এই মেয়েটা সোহেলকে ভাইয়া কেন বলছে? নওশীন বলল, সোহেল আপনার কেমন ভাইয়া? কেমন ভাইয়া মানে? কি বললেন এটা? আমার আপন ভাই, মায়ের পেটের ভাই। মেয়েটার কথায় নওশীন বেশ লজ্জা পেল। লজ্জায় কিছু সময় কোনো কথা বলতে পারল না। মনে মনে শামার 14 গোষ্ঠী উদ্ধার করে নিল। এই শামাটার জন্যই কিনা সোহেলের বোনকেও অন্য কিছু ভেবে বসে আছে। ইরেনা বলল, এবার তো একই প্রশ্ন আমিও করতে পারি, ভাইয়াকে আপনি কিভাবে চেনেন? নওশীন এই প্রশ্নের জন্য মোটেও প্রস্তুত ছিল না। ও কিছুটা থতমত খেয়ে গেল। যদিও ইরিনার দিক থেকে এ প্রশ্ন আসাটাই স্বাভাবিক ছিল। ইরিনা জবাবের জন্য অপেক্ষা করল না, বলল, আপনাকে বোধহয় বিব্রত করে ফেললাম। বিব্রত হবার কিছু নেই, কারণ ভাইয়ার মুখে নওশীন নামটা অনেকবার শুনেছি। নিজে থেকে পরিচয় দিতে হলো না ভেবে নওশীন এবার কিছুটা স্বস্তি পেল, কিন্তু লজ্জিত ভাবটা কাটল না। ইরিনার চোখ এই বিষয়টা এড়ালো না। সে যেন পরিস্থিতি স্বাভাবিক করতে চাইল। বলল, আমার ভাইয়ার মতো মানুষ পৃথিবীতে আর দ্বিতীয়টি নেই। নওশীন জিজ্ঞাসু দৃষ্টিতে ইরিনার দিকে তাকালো। এই তাকানোর মানে হলো কি রকম? দ্বিতীয়টি নেই কেন? ইরিনা বলল, এত ভদ্র ছেলে কখনো কোনো মেয়ের সঙ্গে কথা বলা দূরের থাক, তাকাতেই দেখিনি। এই যুগে এরকম ছেলে ভাবা যায়? নওশীন এবারও মুখে কিছু বলল না, শুধু মৃদু হাসল। চোখ মুখ উজ্জ্বল হয়ে উঠল ওর। ইরিনার কথাগুলো শুনতে ভালোই লাগছিল। নিউ মার্কেটে কফি শপে বসে এরপর আরো কথা হলো। কথা ইরিনাই বলছিল, সবাই ভাইয়ার প্রশংসামূলক কথাবার্তা। নওশীন শুধু নীরব শ্রোতা হয়ে শুনে যাচ্ছিল। শুনে সোহেলের সম্পর্কে ওর সন্দেহগুলো দূর হয়ে গেল। বুঝলো বান্ধবীরা এতদিন সোহেলের বিষয়ে ওর কাছে উল্টোপাল্টা শুনিয়েছে। আসলে সোহেলের মতো ছেলেই হয় না। মিলি বলল, কিরে, হঠাৎ কোনো ভাবনায় ডুবে গেলি? বললি না সোহেলের জন্মদিন কবে? 27 তারিখে। জন্মদিন কোথায় উদযাপন হচ্ছে? কোথায় হচ্ছে কি জানি, আজকে সোহেলের সঙ্গে দেখা হলে জেনে নেব। মিলি বলল, একটা কথা বললে রাগ করবি? রাগ করার মতো হলে তো করবই, যাতে রাগ না করি সেভাবেই বলার চেষ্টা করবি, ওকে? বল কি কথা? না মানে বলছিলাম, তুই হচ্ছিস একটা ইসলামিক মাইন্ডের ফ্যামিলির মেয়ে। তোর বাবা মা কি এই ধরনের সম্পর্ক মেনে নেবে? মেনে না নেবে তাতে কি, পরে তো তোকে পস্তাতে হবে। তোর বাবাকে তো আমি চিনি, সোজা বাড়ি থেকে বের করে দেবে, বলবে দূরে গিয়ে মর। তখন দূরে গিয়ে মর বললে দূরে গিয়ে মরবো, তাতে তোর সমস্যা কোথায়? সমস্যা আছে, কাছাকাছি মরলে আমি অন্তত খবরটা পাবো, গিয়ে তোর ডেড বডি ধরে কিছুক্ষণ কান্নাকাটি করে আসতে পারবো। দূরে হলে তো তুই এই সুযোগটা পাচ্ছিস না, তাই না? নওশীন বিরক্ত গলায় বলল, এসব বিষয় নিয়ে ইয়ার্কি করে তুই কি মজা পাস বলতো মিলি? কোনো মজা পাই না, তবুও করি। তবে এবার সিরিয়াসলি বলছি, তুই সোহেলের পিছু ছাড়। এই ছেলে শেষ পর্যন্ত তোর 12টা বাজাবে। শেষে কোন গাঙ্গে যে পড়বি
আমি ভেবেই কুল পাই না। নওশীন বলল, ঘটনা কি? হঠাৎ তুই কেন আমাকে নিয়ে এত ভাবছিস? তোর নিজের কোনো চরকা নেই? নিজের চরকায় তেল দে না। মিলি বলল, তুই আমার বান্ধবী না? তোর চরকা নিয়ে আমি ভাববো না? তোর কি মনে হচ্ছে আমি তোকে খারাপ কিছু বলছি? খারাপ বলছিস না, তবে অতিরিক্ত বকছিস। অতিরিক্ত বকামে আমার পছন্দ না। মিলি দেখলো নওশীন রেগে যাচ্ছে। রাগলে ওর ফর্সা চেহারা লাল বর্ণ ধারণ করে। এই মুহূর্তে চেহারা গোলাপি থেকে লালের দিকে যাচ্ছে, লক্ষণ ভালো না। যে কোনো সময় নওশীন বলে বসতে পারে, আর একটা কথাও বলবি না, তাহলে কিন্তু আমি সিন ক্রিয়েট করে ফেলবো। নওশীনের সিন ক্রিয়েট করা কোনো সাধারণ বিষয় না, অতি ভয়ঙ্কর বিষয়। একবার কলেজ থেকে রিস্কায় বসে বাসায় ফেরার পথে কয়েকটা ছেলে মোটর বাইক নিয়ে ওদের পিছু পিছু এসে বিরক্ত করছিল। এক পর্যায়ে পথ রোধ করে দাঁড়ালো। ওদের মধ্যে একজনের নাম বজলু, নওশীনদের মহল্লারই ছেলে। সে নওশীনের উদ্দেশ্যে বলল, আপু, একটু নেমে আসুন তো। নওশীন বলল, কি আশ্চর্য, নেমে আসবো কেন? আপনি বললেই আমি নামবো নাকি? আপনাকে নামতেই হবে, কথা আছে, নেমে আসুন। মিলি ভয়ে এক হাতে নওশীনের জামা এবং অন্য হাতে রিস্কার হুড খামচে ধরে কাঁপতে লাগলো। নওশীন বলল, আমাদের পথ আটকালেন কেন? সরুন বলছি, সরে দাঁড়ান, আমাদের কাজ আছে। বুঝলু সরে দাঁড়ালো না, কিছু একটা বলতে চাইছিল। মিলিকে এবং রাস্তা শুদ্ধ সবাইকে অবাক করে দিয়ে রিস্কা থেকে নেমে নওশীন বজলুর কপালের সামনে আঙ্গুল উঠিয়ে বলল, আর একটা কথাও বলবি না, তাহলে কিন্তু আমি সিন ক্রিয়েট করে ফেলবো। চিনিস আমাকে? একদম হাত পা ভেঙে লুলা করে দেব, এমন মার দেব 1 মাস হসপিটালে পড়ে থাকতে হবে। যা ভাগ। নওশীনের রণমূর্তি দেখে মিলি স্তব্ধ খেয়ে গেল। তবদাবোধ কেটে যাওয়ার পর দেখা গেল আশেপাশে বজলুদের কোনো নাম নিশানা নেই। ওরা পালিয়ে গেছে, আর ওদের মোটর বাইক চিত হয়ে পড়ে আছে রাস্তায়। আহসান অনেক চেষ্টা করেও লেখায় মন দিতে পারছে না। বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে, ওর মনোযোগ বারবার বৃষ্টির দিকে চলে যাচ্ছে। বৃষ্টিটা যে কি, আসার আর সময় পেল না। শুধু বৃষ্টি হলে সমস্যা ছিল না, কাজ চালিয়ে নেওয়া যেত। লেখায় মন বসাতে সমস্যা হতো না। মনকে বলা যেত, মন বাবাজি, ঝামেলা করিস না, ঠিকঠাক লেখার কাজে সহযোগিতা কর। কিন্তু সমস্যা অন্য জায়গায়। বৃষ্টির ঝুমঝুমানিতের সাথে কোথা থেকে যেন হাসনাহেনা ফুলের ঘ্রাণ পাওয়া যাচ্ছে। এই জিনিসের ঘ্রাণ নাকে এসে লাগলে মন মেজাজ মাতাল টাইপ হয়ে যায়। মাতাল মন নিয়ে আর যাই হোক লেখালেখি করা মুশকিল। হাসনাহেনা আরেকটা নাম আছে। আহসানের মাথা এখন এ নাম খুঁজে পাওয়ার জন্য অস্থির হয়ে আছে। হাসনাহেনা ডুপ্লিকেট নাম খুঁজে না পাওয়া পর্যন্ত আর শান্তি নেই। সারাক্ষণ এই জিনিস মাথায় ঝামেলা করতে পারে। আহসান চতুর্থবারের মতো লেখায় মন দেওয়ার চেষ্টা করলো। লেখাটাও 2-1 দিনের মধ্যে প্রকাশনা প্রতিষ্ঠানে পাঠাতে হবে। প্রকাশনা প্রতিষ্ঠান কথামালার কর্ণধার জামাল সাহেব বারবার ফোন করে বলছেন, মাওলানা সাহেব, বইমেলার তো বেশি দিন বাকি নাই, লেখা কবে পাঠাবেন? এই তো শেষ করে এনেছি প্রায়। ওকে ভাই, যত তাড়াতাড়ি করা যায়। এবার কিন্তু প্রচ্ছদটাও ভাই আপনিই করবেন। জামান সাহেবের বয়স 50 ছাড়িয়েছে, আহসানের প্রায় দ্বিগুণ বয়সী। এই ভদ্রলোক আহসানকে ভাই বলে ডাকে কেন যে কে জানে। আহসান প্রথম যেদিন একটা লেখার পাণ্ডুলিপি নিয়ে জামান সাহেবের সঙ্গে দেখা করলো, সেদিনের কথা মনে হলে এখনো ওর হাসি পায়। ভদ্রলোক আহসানকে আপদমস্তক দেখে তাচ্ছিল্যের সঙ্গে মন্তব্য করেছিলেন, আপনি মাওলানা মানুষ, তাও আবার কমি মাদ্রাসার মাওলানা, বয়স কম, আপনার লেখা কেমন হবে কি জানি। এই লেখা পাবলিক খাবে কিনা তাও তো ভাবার বিষয়। আহসান মুচকি হেসে বলল, আপনি টেনশন করবেন না, পাণ্ডুলিপি জমা দিলেই তো আর বই ছাপা হয়ে যাচ্ছে না। পাণ্ডুলিপি পড়ে দেখুন, ভালো লাগলে জানাবেন। 1 সপ্তাহ পর জামান সাহেব ফোন করে জানালেন, আপনার লেখাটা পড়েছি, খারাপ না, আমরা ছাপাবো। আহসানের লেখা প্রথম বই বাজিমাত করে দিল। স্বভাবতই সবচেয়ে বেশি আবেগ আলপুত হবার কথা আহসানের, কিন্তু ওর চাইতে কয়েক গুণ বেশি আবেগ প্রবণ হলেন জামান সাহেব। ফোন করে খুশিতে কথা বলতে পারছিলেন না।
ফোনে তার কণ্ঠ হেসকির মতো শোনা যাচ্ছিল। হেসকি কমে এলে ধরা গলায় বললেন, মাওলানা সাহেব, কি বলবো, কওমে পড়ু যারা যে এতটা পারে, আপনি এর প্রমাণ। আহসান চোখ বন্ধ করে আবারও ফুলের দ্বিতীয় নাম মনে করার চেষ্টা করলো। নাম মনে পড়েছে, হাসনেহেনা অন্য নাম হচ্ছে সর্পগন্ধা। সর্পগন্ধা নাম হওয়ার পেছনে একটা কারণ আছে। এর ঘ্রাণে নাকি সাপ এসে হাজির হয়। এটা আসলে শোনা কথা, এরকম কল্পকাহিনী। ফুলের ঘ্রাণে আদৌ সাপ আসে এটা কেউ কখনো দেখেছে বলে মনে হয় না। আহসান ওর দোতলা জানালা দিয়ে বাইরে তাকিয়ে ফুলের ঘ্রাণের উৎস খোঁজার চেষ্টা করলো। আশেপাশে কোনো ফুল গাছ দেখতে পাওয়ার কথা না। আজকাল ফেরিওয়ালা ভ্যান গাড়িতে করে ফুলের চারা বিক্রি করতে বের হয়। একসঙ্গে নানান ধরনের গাছ জড়াজড়ি করে দাঁড়িয়ে থাকে সেই গাড়িতে। দেখতে ভালো লাগে, তবে বৃষ্টির মধ্যে এমন ভ্যান গাড়ি রাস্তায় বের হবার প্রশ্নই আসে না। আহসান হঠাৎ লক্ষ্য করলো ওদের দোতলা বাড়ির সামনের রাস্তায় একজন বোরকা পরা মহিলা বৃষ্টিতে ভিজে জবজবা হয়ে দাঁড়িয়ে আছে। সম্ভবত রিস্কার জন্য অপেক্ষা করছে। এই ঝুম বৃষ্টিতে রিস্কা খুঁজে পাওয়ার সম্ভাবনা নেই। সম্ভাবনা থাকলেও 100-তে 5। এই 5 জনের মধ্যে 3 জন রিস্কাওয়ালাই রিস্কার হুড ফেলে পা দুটো যাত্রীদের সিটের উপর তুলে জুবুধুবু হয়ে বসে আয়েশ করে সিগারেট টানবে। এদের ডাকলে ফিরেও তাকাবে না। বাকি 2 জনের একজন বলবে জামুনা। ভাগ্যগুণে যে একজন রাজি হবে সে বলবে, দেখেনই তো বৃষ্টি, ভাড়া কইলাম বাড়াইয়া দিতে হইব। যদি জিজ্ঞেস করা হয় ভাড়া কত, বলবে হেইডা কইতে হইব কেন, ইনসাফ কইরা দিয়ে দিয়েন। রিস্কাওয়ালাদের এই ইনসাফ জিনিসটা খুব বিপজ্জনক। আহসানকে একবারে এই রকম বিপদে পড়তে হলো। আজিমপুর কবরস্থান থেকে ওর বাবার কবর জিয়ারত করে বের হতে নামলো ঝুম বৃষ্টি। কোনো রিক্সা পাওয়া যাচ্ছিল না। আধা ঘন্টা অপেক্ষার পর রিক্সার দেখা পাওয়া গেল। আহসান বলল, ভাই এলিফ্যান্ট রোড যাবেন? জামু। কত? বৃষ্টির দিন বুঝেনেই তো, ইনসাফ কইরা দিয়ে দিয়েন। আহসান স্বস্তির নিঃশ্বাস ফেলে রিক্সায় উঠে পড়ল। মনে মনে ভাবল, যাক, ইনসাফ যেহেতু বলেছে 25 টাকা জায়গায় 30 ধরিয়ে দিলেই হবে। এলিফ্যান্ট রোড এসে রিক্সাওয়ালা 70 টাকা ভাড়া দাবি করে জবানে তালা দিয়ে বসে রইল। তালা আর খোলার নাম নিল না। রিক্সাওয়ালার প্রেম নামে সিনেমাটার পোস্টার দেখা যায় রাস্তাঘাটে, কিন্তু এই রিক্সাওয়ালার মনে হচ্ছে রিক্সাওয়ালার এক জবান টাইপ কিছু একটা বের করার চিন্তা করলো। আহসানের ভিতরে খবর হয়ে গেল, গা বেয়ে শীতল স্রোত বয়ে গেল। 70 টাকা সে কোথা থেকে পাবে? গোরস্থান থেকে বের হবার পর একদল ফকির মিসকিন ঘিরে ধরেছিল। সঙ্গে যা টাকা পয়সা ছিল ওদেরকেই সব দিয়ে দিতে হলো। ওর কাছে এখন আছে মোটে 50 টাকা। আহসান খবর হয়ে যাওয়ার চিনচেনে গলায় বলল, বলেন কি ভাই, আজিমপুর থেকে এলিফ্যান্ট রোড তো 25 টাকার বেশি না। আপনি 30 টাকা নিতে পারেন, 70 টাকা কিভাবে চাচ্ছেন? রিক্সাওয়ালা বলল, আপনি হুজুর মানুষ, দেইকে ভাড়া কম চাইছি, ভাড়া হয় 100 টাকা। আহসান 50 টাকার নোট রিক্সাওয়ালার দিকে বাড়িয়ে দিতেই সে খেপে গেল। বলল, টাকা আপনার পকেটেই রাখেন, 70 টাকার কম হইব না। আহসান মহা বিপদে পড়ল। পকেটে এই একটা নোটই আছে, বাকি 20 টাকা সে কোথা থেকে পাবে? অবশেষে অন্য এক পথচারীর সহযোগিতায় হাতে পায়ে ধরে অনেক কষ্টে রিক্সাওয়ালাকে 50 টাকা নিতে রাজি করাতে হলো। রিক্সাওয়ালা 50 টাকার নোটটা পকেটে ঢোকাতে ঢোকাতে বলল, আপনাকে মধ্যে মিয়া ইনসাফ নাই। আহসানের শিক্ষা হয়ে গেল, এরপর থেকে কোনোদিন ভাড়া চূড়ান্ত না করে রিক্সায় ওঠেনি। বৃষ্টির দিনে রাস্তাঘাটে বিপদে পড়া খুবই খারাপ লক্ষণ। আহসানদের বাড়ির সামনের এই মহিলাও এরকম বিপদে পড়েছে কিনা কে জানে। দোতলা থেকে মহিলার চেহারা দেখা যাচ্ছে না, শুধু ওড়নাবিহীন ভেজা মাথা দেখা যাচ্ছে। মহিলার কাঁধে কলেজ ছাত্রীদের মতো বইয়ের ব্যাগ ঝোলানো, কাঁধের ব্যাগও ভিজে জবজবা। আহসান মহিলাকে বাড়ির ভিতরে এসে বসার জন্য ডাকতে যাবে, তখনই ফারিয়া এক বাটি গরম গরম সিমের বিচি ভাজা নিয়ে হাজির হলো। বলল, এই যে মাওলানা সাহেব, কি করিস? তোর লেখাটা কি শেষ হলো? ফারিয়া আহসানের ছোট বোন, বয়সে ওর 5 বছরের ছোট। বয়সের এত ব্যবধান থাকলেও সম্বন্ধটা তুই তোকারের উপর দিয়েই চলে। তুই জিনিসটা আহসানের অবশ্য মন্দ লাগে না, উপভোগেই মনে হয়।
আহসান জানালা থেকে দৃষ্টি ফিরিয়ে এনে দীর্ঘ শ্বাস ছেড়ে বলল, না রে, হলো না। কেন? মন বসাতে পারছি না। বলিস কি, মন বসাতে পারছিস না? সুনামধন্য তরুণ আলেম লেখক আহসান হাফিজ তার লেখায় মন বসাতে পারছে না? এটা তো অবাক বিষয়। মন কেন বসাতে পারছিস না ভাইয়া? বৃষ্টি আর ফুল, এই দুই জিনিস আমাকে পাগল বানিয়ে ছেড়েছে। বৃষ্টি তো দেখতেই পাচ্ছি, ফুল পেলি কোথায়? জানি না, মনে হয় অলৌকিকভাবে ফুলের ঘ্রাণ পেয়ে যাচ্ছি। ফারিয়া জানালা দিয়ে এক পলক রাস্তার দিকে তাকিয়ে বলল, বুঝেছি, বাদ দে, ফুলের ঘ্রাণ পরেও নেওয়া যাবে। এখন সিমের বিচি ভাজা খা, মা ভেজে দিয়েছেন, বৃষ্টির দিন, খেয়ে মজা পাবি। খাবো, তার আগে একটা কাজ করে ফেল। কি কাজ? সামনের রাস্তায় যে মহিলা বৃষ্টি ভেজা হয়ে দাঁড়িয়ে আছেন, ওনাকে ভেতরে ঘরে এসে বসতে বল। ফারিয়া চটপটে মেয়ে, ও 10 মিনিটের মধ্যে ঝড়ের বেগে ফিরে এসে বলল, ভাইয়া, কাজ হয়ে গেছে। কি কাজ? মহিলাকে বসতে দিয়েছিস? কি তখন থেকে মহিলা মহিলা করে যাচ্ছিস? উনি তো মহিলা না। আহসান বলল, বলিস কি, বোরকা পরা পুরুষ মানুষ ঘরে ঢুকে ফেলছিস নাকি আবার? আরে না, পুরুষও না, মহিলাও না, উনি তো অনিন্দ সুন্দরী এক মেয়ে মানুষ। যেমন তেমন সুন্দরী না, বিশ্ব সুন্দরী রূপকে 3 দিয়ে গুণ করলে যা দাঁড়াবে, এই মেয়ের রূপ হচ্ছে তাই। চেহারায় ভাবি ভাবি ভাব আছে, দেখলেই ভাবি ডাকতে ইচ্ছা করে। মার সঙ্গে বসে গল্প করছে, তোর বউ হিসেবে মানাবে ভালো। আহসান ছোট বোনের দিকে মাইক্রোম্যাক্স মোবাইল ফোনের লোগোর মতো ঘুষি পাকিয়ে চোখ বড় বড় করে তাকিয়ে বলল, এই পিচ্ছি, মারবো একটা, ভাগ এখান থেকে। কোথাকার কোন অপরিচিত মেয়েকে উনি ভাবি বানিয়ে বসে আছে। ফারিয়া আহসানের রুমে এসেছিল ঝড়ের গতিতে। সেই গতির সঙ্গে সাইক্লোনের গতি যোগ করে পালিয়ে যেতে যেতে বলল, আমাকে মারিস আর যাই করিস ভাইয়া, ভাবি না আসা পর্যন্ত আমি তো তোকে জ্বালিয়ে মারবো। 10 মিনিট বৃষ্টিতে ভিজেই নওশিনের হাঁচি আসছে, মনে হচ্ছে সর্দি লেগে যাওয়ার আশঙ্কা আছে। সকাল থেকেই আকাশ মেঘাচ্ছন্ন ছিল। আজকে কলেজে না গেলেও হতো, গুরুত্বপূর্ণ কোনো ক্লাস ছিল না। সোহেলের সাথে দেখা করার জন্যই যেতে হয়েছিল। না গেলে সোহেল ভীষণ রাগ দেখাতো। ইদানিং ও অল্পতেই রাগ দেখায়। নওশিন কেন যেন কারো রাগ দেখানো সহ্য করতে পারে না। চোখে পানি চলে আসে। চোখের পানি অনেক কষ্টে গোপন রাখতে হয়, কেউ দেখে ফেললে বিপদ। ভাববে, এমন ডিঙ্গি মেয়ে কাঁদছে কেন? নওশিন অচেনা অচেনা এক বাড়ির ড্রয়িং রুমে বসে আছে। অচেনা কারো বাড়িতে ঢুকে অসুস্থ লাগার কথা নওশিনেরও লাগছে। বাইরে এখনো ঝুম বৃষ্টি। এই অবস্থায় চেনা অচেনা হিসাব করে লাভ নেই, আশ্রয় নেওয়াটাই বড় বিষয়। এই বাড়ির দুজনের সাথে নওশিনের পরিচয় হয়েছে। একজন মাঝবয়সী মহিলা, অন্যজন তার মেয়ে ফারিহা। বাড়িতে আর কেউ আছে কিনা কে জানে। নওশিনের চেয়ে বছর 2-1 ছোট ফারিয়া নামের মেয়েটি বেশ হাসি খুশি, কথায় কথায় হাসছে। মনে হয় হাসির গোডাউন নিয়ে বসে আছে। সেই গোডাউনের দরজা বন্ধ করার নাম নিচ্ছে না। দরজা আদৌ আছে বলেও নওশিনের মনে হয় না। মেয়েটি ভেজা মাথা মোছার জন্য তয়লে দিয়ে গেছে। নওশিন তয়লে দিয়ে মাথা মুছতে মুছতে ড্রয়িং রুমের চারপাশে চোখ বোলাতে লাগলো। ড্রয়িং রুমের দেয়ালে বিশাল আকারের অসাধারণ এক পেন্টিং শোভা পাচ্ছে। নওশিন মুগ্ধ দৃষ্টিতে অনেকক্ষণ ধরে পেন্টিংটার দিকে তাকিয়ে রইল। ফারিহা গরম দুধ নিয়ে এসে দুধের গ্লাস টেবিলে নামিয়ে রেখে বলল, আপু, কেমন হয়েছে পেন্টিংটা? সুন্দর না? নওশিন পেন্টিং থেকে দৃষ্টি নামিয়ে ফারিহার দিকে তাকিয়ে বলল, খুব সুন্দর, তুমি এঁকেছো এটা? আমার অত মেধা নেই, আমার ভাইয়া এঁকেছে। ও সরি। সরি কেন? তোমাকে তুমি করে বলে ফেললাম, কিছু মনে করনি তো? ফারিয়া হেসে বলল, না না, কিছু মনে করব কেন, আমি তো আপনার ছোটই হব, তাই না? নওশিনের এই মেয়েকে খুব ভালো লেগে গেল। অচেনা কারোর সাথে হুট করেই সহজ হওয়ার যায় না, সময় লাগে। এই মেয়ে 2 মিনিটের পরিচয়ে কত সহজ ভঙ্গিতে কথা বলছে। মেয়েটার চেহারায় এক ধরনের মায়া মায়া ভাব আছে, তাকালেই মায়া লেগে যেতে বাধ্য। জগতে মায়া জিনিসটা খুব অদ্ভুত, একবার কারো প্রতি লেগে গেলে ছাড়ানো মুশকিল। নওশিন বলল, তুমি খুব ভালো মেয়ে। ফারিহা কিছু না বলে শুধু হাসলো। বৃষ্টির কল্যাণে ক্ষণিকের অতিথি হয়ে আসা এই মেয়েকে তার প্রথম দেখেই ভালো লেগে গিয়েছে।
ফারিহার বলতে ইচ্ছে করছে, আমি আর কি এমন ভালো, এর চেয়ে অনেক ভালো একটা ভাইয়া আছে আমার, যার আঁকা পেন্টিং তুমি এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলে। তুমি কি আমার ভাবি হবে? ভাইয়ার সাথে কিন্তু তোমাকে দারুণ মানাবে। নিজের ছেলে মানুষই ভাবনায় নিজেই হাসি পেল ফারিহার। 2 মিনিটের পরিচয়ে কাউকে একথা বলা যায় নাকি? নওশীন বারবার পেন্টিংটার দিকে তাকাচ্ছে। চমৎকার পেন্টিং, তাকালে চোখ ফেরানো মুশকিল। গ্রামের মিঠোপথের ধারে একটা নদী, নদীর টলটলে পানিতে বাঁশঝাড়ের ছায়া পড়েছে। ছবিটা এত জীবন্ত এবং সুন্দর দেখাচ্ছে যে তাকালেই মন ভালো হয়ে যায়। গ্রামের দৃশ্য দেখতেই নওশীনের মনে পড়ে গেল আজ সকালবেলায় মন ভালো লাগার কারণটা। হুমায়রা পরীক্ষায় ভালো রেজাল্ট করেছে। এই খবরটা নওশীন কাল রাতেই জেনেছে। এতিমখানার হেডমিস্ট্রেস আজরা ম্যাডাম SMS করে জানিয়েছেন হুমায়রা কুড়িয়ে পাওয়া এক হতভাগা কন্যা সন্তান। নওশীন একদিন বাসা থেকে কলেজে যাওয়ার পথে দেখল ইডেন কলেজের সামনের রাস্তায় লোকজনের ভিড়। নওশীন এবং ওর বান্ধবী মিলি ভিড় দেখে এগিয়ে গেল। একটা নবজাতক ডাস্টবিনের পাশে পড়ে আছে। বাচ্চাটার সারা গায়ে এবং মুখে ছোপ ছোপ রক্ত। কাল রাতেই হয়তো ভূমিষ্ঠ হয়েছে, কারো অবৈধ কর্মের ফসল হবে হয়তো। লোক লজ্জার ভয়ে রাতের আধারে পাষণ্ডের মতো ডাস্টবিনে ফেলে দিয়ে গেছে। অদ্ভুত ব্যাপার হলো বাচ্চাটা এখনো জীবিত আছে, হাত পা নাড়ছে। লোকজন তাকিয়ে তাকিয়ে নবজাতকের অসহায় দৃষ্টি দেখছে। কেউ কেউ আবার মোবাইল ফোনে ভিডিও ধারণ করছে, বন্ধুদেরকে দেখাবে অথবা ফেসবুকে আপলোড দিয়ে বলবে, আহ কি করুণ দৃশ্য। লোকজন সেই করুণ দৃশ্য দেখে ধুমছে লাইক দেবে। নওশীন বলল, আজব তো, আপনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন, বাচ্চাটা তো বেঁচে আছে, ওকে হসপিটালে নিয়ে যাবার ব্যবস্থা করছেন না কেন? লোকজন কোনো জবাব দিচ্ছে না, ভুরু কুচকে নওশীনের দিকে তাকাচ্ছে। এ তাকানোর মানে হলো, ম্যাডাম আমরা আপনার মতো বোকা না, আমরা কেন এই ঝামেলার ধারে কাছে যাব? মিলি বলল, চল তো, কলেজে দেরি হয়ে যাচ্ছে, অযথা ঝামেলায় যাওয়ার কি দরকার? কার না কার বাচ্চা। নওশীন বলল, আমি এই বাচ্চাকে হসপিটালে নিয়ে যাব, তুইও যাবি আমার সঙ্গে। লোকজনের ভিড় ক্রমই বাড়ছে। আশেপাশে খবর ছড়িয়ে গেছে ডাস্টবিনে ফেলে দেওয়া বাচ্চা এখনো জীবিত আছে। কিছুক্ষণের মধ্যেই পুলিশ এসে জড়ো হলো। নওশীন বলল, স্যার বাচ্চাটা বেঁচে আছে, যদি অনুমতি দেন তো আমি বাচ্চাটাকে হসপিটালে নিয়ে যেতে চাই। পুলিশটির নাম সগির আহমেদ। তিনি বললেন, এ তো ভালো কথা, নিয়ে যান, কোনো সমস্যা নেই, তবে ঝামেলা এড়াতে থানায় একটা জিডি করে যাবেন। পুলিশ ইন্সপেক্টর সগির আহমেদ ভালো লোক, খারাপ ভালো মিলিয়ে মানুষ। পুলিশেও যে ভালো মানুষ আছে সগির সাহেব এর প্রমাণ। তিনি নওশীনকে সব ধরনের আইনি সহায়তা দিলেন। হুমায়রার ভালো চিকিৎসা হলো, বেবি হোমে রেখে পরিচর্যা হলো। হুমায়রার 5 বছর বয়সে নওশীন ওকে মুন্সিগঞ্জের দিকে একটা এতিমখানায় ভর্তি করে দিল। নওশীন প্রতি মাসে একবার হলেও হুমায়রাকে দেখতে যায়। হুমায়রা এবার প্রথম সাময়িক পরীক্ষা দিয়েছে, পরীক্ষায় ভালো রেজাল্টও করেছে। পড়াশোনায় হুমায়রার উন্নতি হচ্ছে, ও সুস্থ আছে। নওশীনের জন্য এটা অনেক আনন্দের সংবাদ। নওশীনের ইচ্ছে হুমায়রা অনেক বড় হোক। মুন্সিগঞ্জের সেই এতিমখানার রাস্তাঘাট অনেক সুন্দর, অনেকটাই এই প্রিন্টিং এর সঙ্গে মিলিয়ে যায়। ফারিহা মিষ্টি গলায় বলল, আপু দুধটা ঠান্ডা হয়ে যাচ্ছে, খেয়ে নিন, মা রান্না বসিয়েছে, ইলিশ খিচুড়ি। মায়ের হাতের ইলিশ খিচুড়ি অসাধারণ হয়, একবার খেলে সারা জীবন মনে থাকবে। নওশীন পেন্টিং থেকে চোখ সরিয়ে ফারিয়ার দিকে তাকালো। ফারিয়া হাসছে, সরল এবং কমল সেই হাসি। কথায় কথায় হাসলে বিরক্ত ধরে যাবার কথা, কিন্তু নওশীনের মনে হচ্ছে এ মেয়েটা না হাসলেই বরং বিরক্ত লাগবে, ভালো দেখাবে না। বাইরে সন্ধ্যা হয়ে আসছে, বৃষ্টির শার্ট কিছুটা কমলেও পুরোপুরি থেমে যায়নি, এখনো ঝিরঝির করে ঝরছে। নওশীন বলল, তোমাদের ফ্যামিলিটা মনে হয় ইসলামিক মাইন্ডের, তাই না? ফারিয়া বলল, কিভাবে বুঝলেন? এটা তো সহজ বিষয়, বুক সেলফে প্রচুর ইসলামিক বইপত্র দেখে বোঝা যাচ্ছে। ফারিয়া বলতে যাচ্ছিল, এই বইয়ের অধিকাংশই ভাইয়ার লেখা, আপনি পড়ে দেখতে পারেন, পড়লে মুগ্ধ না হয়ে পারবেন না। তার আগে নওশীন বলল, আমি এখন আসি, আংটিকে ডাকো। আংটির কাছে সরি বলে নেই, আমার জন্য তোমাদের অনেক ঝামেলা করতে হলো। ফারিয়া অবাক গলায় বলল, সে কি, এখনই যাবেন মানে? আমি তো ভাবছি খিচুড়ি খেতে খেতে আপনার সাথে গল্প করব, গল্প করতে করতে রাত হয়ে যাবে,
আপনারও আর যাওয়া হবে না, আপনি আমার সঙ্গে থেকে যাবেন, আমাদের গল্প চলবে ভোর অবধি। নওশীন হেসে বলল, তুমি খুব মিষ্টি মেয়ে। কিসে পড়ো তুমি? কাছে একটা মহিলা মাদ্রাসায় এবার মেশকাত জামাতে পড়ছি। নওশীন বলল, খুব ভালো, তোমার সঙ্গে গল্প করতে পারলে মন্দ হতো না, কিন্তু আজ এমনিতেই দেরি হয়ে গেছে। বাসা থেকে বেরিয়েছি সেই সকালবেলা, বাসায় হয়তো এতক্ষণে টেনশন শুরু হয়ে গিয়েছে। আর দেরি করা ঠিক হবে না, আমি আজ আসছি। নওশীন যাওয়ার জন্য উঠে দাঁড়ালো। ফারিয়ার মা রাহেলা বেগম বললেন, চলেই যখন যাবে বলছো, তোমাকে আজ আর আটকাচ্ছি না, তবে তুমি কিন্তু মা সময় করে তোমার আব্বু আম্মুকে নিয়ে একদিন বেড়াতে আসবে, অনেক খুশি হব, আসবে তো? নওশীন বলল, ঠিক আছে আন্টি, আসবো একদিন, ভালো থাকবেন। নওশীন বেরিয়ে গেলে বারান্দায় দাঁড়িয়ে তার চলে যাওয়া দেখছিল ফারিহা। আহসান ওর রুম থেকে ডেকে বলল, কিরে, তোর বিশ্ব সুন্দরীর চেয়েও 3 গুণ বেশি সুন্দরী সেই অতিথি কি চলে গেছে? ফারিয়া বলল, 3 গুণ বলেছিলাম নাকি? তেমনি তো বলেছিলি বোধ হয়। ভুল বলেছিলাম ভাইয়া, একে আরো 3 দিয়ে গুণ করো। বলছিস? করলাম, ফলাফল দাঁড়িয়েছে 3 তিরিক্কা 9। খুশি তো? ফারিয়া কোনো কথা বলছে না, দাঁত দিয়ে জিহ্বার অগ্রভাগ কামড়ে ধরে মাথায় হাত দিয়ে বসে আছে। আহসান বলল, কি রে, এভাবে জিহ্বা কামড়ে পড়ে আছিস কেন? মাখরাজ উচ্চারণ করার চেষ্টা করছিস নাকি? ইস ভাইয়া, অনেক বড় একটা ভুল করে ফেলেছি, মেয়েটার ঠিকানা রাখা হয়নি, কি হবে এখন? আহসান চোখ জোড়া কপালে তোলার ভঙ্গি করে বলল, মানে কি, টাকা পয়সা ধার দিয়েছিস নাকি ওনাকে? ফারিয়া বলল, ধ্যাত, কি সব বলছিস ভাইয়া, টাকা ধার দিতে যাব কেন? না, যেভাবে ঠিকানা না রাখা নিয়ে টেনশন করছিস এমনই তো মনে হচ্ছে। সে সব কিছু না, তবে তোর জন্য একটা সুখবর আছে। আমার জন্য? আমার জন্য আবার কি সুখবর? উনি তোর আঁকা পেন্টিং যেভাবে মনোযোগ দিয়ে দেখছিলেন, মনে হচ্ছে তুই ওই মেয়ের নজরে পড়ে গিয়েছিস। এই মেয়ে যে কোনো সময় এসে বলে বসতে পারে, আহসান, তোমার পেন্টিং এর মতো তোমাকেও আমার মনে ধরেছে, চলো আমরা বিয়ে করে ফেলি। ফারিহার কথা শুনে আহসানের হাসি পাচ্ছিল, অতি কষ্টে হাসি দমিয়ে রাখলো। এই মেয়ের সামনে হাসলেও বিপদ, উস্কানি পেয়ে সারাক্ষণ বিয়ে নিয়ে জ্বালাতন করবে। এই মেয়ে এখন লেখালেখির 12টা বা 1টা বাজিয়ে তারপর এখান থেকে বিদায় নেবে, তার আগে না। আহসান গুরু গম্ভীর গলায় বলল, তুই তো ভালো পেকেছিস, দাঁড়া, মাকে বলে তোর একটা হিল্লে করার ব্যবস্থা করছি। সারাক্ষণ আছিস বিয়ে নিয়ে। এই, তোর কি বিয়ে ছাড়া আর কোনো ভাবনা নেই? ফারিহা আনন্দিত গলায় বলল, আছে তো, বিয়ে ছাড়াও আরেকটা ভাবনা আছে। ভাবছি এই মেয়ে যদি ভাবি হয়ে আসে, তাহলে প্রথম দিনে বলবো, ভাবি, আমার খুব তাড়াতাড়ি একটা ভাতিজা লাগবে, প্লিজ না করো না। আহসান আর হাসি ধরে রাখতে পারল না, হেসে বলল, তোর কথা শুনলে কি ইচ্ছে করে জানিস? ইচ্ছা করে আজই তোকে পাপনার বাসে উঠিয়ে দেই। বাসায় ফিরতে ফিরতে নওশীনের 7:30 বেজে গেল। ঢাকা শহরে সন্ধ্যা 7:30 তেমন বেশি কিছু না, দেশের অবস্থা ভালো না। দিনে দুপুরে যেভাবে অহরহর ছিনতাই, খুন, ধর্ষণের মতো ঘটনা ঘটছে, সেখানে সন্ধ্যার পর মেয়েদের বাইরে থাকা তো আরো বিপজ্জনক। তাই নওশীনের বাবা মিজান সাহেবের হুকুম, সন্ধ্যার পর এই বাড়ির মেয়ে বাসার বাইরে থাকতে পারবে না। নওশীন রিক্সা থেকে নেমে বেশ ভয়ে ভয়ে বাসার ভেতরে পা রাখলো। বাসায় বিদ্যুৎ নেই, কখন গিয়েছে কে জানে। নওশীন কান খাড়া করে আগে বাড়ির ভেতরের অবস্থা বুঝে নেওয়ার চেষ্টা করলো। বাবা মনে হয় এখনো ঘরে ফিরেনি, এত তাড়াতাড়ি অফিস থেকে তার ঘরে ফেরার কথাও না। হামিম মোমবাতির আলোয় বসে মাথা দুলিয়ে দুলিয়ে কোরআন শরীফ পাঠ করছে। হামিম এবারই কোরআনের হাফিজ হয়েছে। তাসনিয়াকে কোথাও দেখা যাচ্ছে না। বাসায় বিদ্যুৎ থাকলে এতক্ষণ ও সারা বাড়ি মাথায় তুলে রাখত। বিদ্যুৎ না থাকায় ও নিশ্চয়ই ঘুমিয়ে পড়েছে। মোমবাতির আবছা আলোয় মাকে রান্নাঘরে রাতের খাবার তৈরি করতে দেখা যাচ্ছে। নওশীন অন্ধকারে গুটি গুটি পায়ে হামিমের কাছে এসে এগিয়ে গিয়ে বলল, এই ছোটু, বাবা কি বাসায়? হামিম কোরআন তেলাওয়াত বিরতি রেখে নওশীনের দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, বড়াপু, তুমি কোথায় ছিলে জানো? আমার খুব টেনশন হচ্ছিল। বলিস কি, এই বয়সে টেনশন করা শিখে ফেলেছিস? গুড বয়, তোকে দিয়েই হবে। হামিম বোকা বোকা গলায় বলল, কি হবে বড়াপু আমাকে দিয়ে? নওশীন বলল, বলছি, তার আগে এই ধাঁধাটার উত্তর দে। বাড়ির মালিক
সকালে বিদেশ যাবেন বলে বের হতে যাচ্ছিলেন। নাইট গার্ড এসে বলল, স্যার, আজ আপনি বিদেশ যাবেন না কেন? আমি কাল রাতে স্বপ্নে দেখেছি আপনি যে প্লেনে যাচ্ছেন সেটা দুর্ঘটনায় পড়েছে আর আপনি মারা পড়েছেন। নাইট গার্ডের কথা শুনে মালিক যাত্রা বিরতি দিলেন। পরে জানা গেল প্লেনটি সত্যি সত্যি অ্যাক্সিডেন্ট করেছে, যাত্রীরা কেউ বাঁচতে পারেনি। নাইট গার্ডের বিচক্ষণতার খুশি হয়ে মালিক তাকে অনেক টাকা পুরস্কার দিলেন এবং এরই সঙ্গে তাকে সেই দিনই চাকরি থেকে বরখাস্ত করে দিলেন। প্রশ্ন হচ্ছে, বরখাস্ত কেন করে দিলেন? হামিম মাথা চুলকালো, কারণ এই ধাঁধার উত্তর তার জানা নেই। সে নিজের এই অপারগতা দুর্বলতা ঢাকার জন্য পাল্টা প্রশ্ন করলো, তোমার ধাঁধার উত্তর আমি জানি, তার আগে আমারটার উত্তর দাও। এক রাজার 3 ছেলে ছিল। সে একদিন হামিমের কথা শেষ করার আগেই নওশীন বলল, উফ, কোনো চালাকি চলবে না, আগে আমারটার উত্তর দিবি, তারপর তোরটা। হামিম বলল, ইস রে, গলায় আসছে, মুখে আসছে না, কি যেন মুখে না আসলে গলা টিপে ধর, দেখবি অটোমেটিক মুখ দিয়ে বেরিয়ে আসবে। আর একটু সহজ করে দাও না আপু, তুমি না পারলে আমিও তো তোমাকে সহজ করে দেই না। নওশীন বলল, কোনো সহজ করাকরি হবে না, তোকে পারতেই হবে, এটা তোর শাস্তি। অবশ্য এখন না পারলেও সমস্যা নেই, পরে তোকে বলে দেব। তার আগে বল, বাবা ফিরেছেন কিনা? না, ফেরেননি। ফোন করে আম্মুর কাছে তোমার খবর নিয়েছিলেন। বলিস কি? তাইলে তো আমার অবস্থা ডাইল। মা কি বলেছে? কি বলবে, বলেছে নওশীন এখনো ফেরেনি। নওশীন মাথায় হাত দিয়ে সামনের চেয়ারটায় বসে পড়ে বলল, হায় আল্লাহ, এখন উপায়? মাটা যে কি করে, একটু বানিয়ে বললে কি এমন হয়? হামিম মুরব্বীদের মতো ভারেক্কি গলায় বলল, না বড় আপু, ভুলেও এটা বলবো না, মিথ্যা কথা বললে অনেক গুনাহ হয়। ছোটর সাথে ঝগড়া করে ওকে না খেপানো পর্যন্ত নওশীনের মোটেও জমে না। ও ছোটকে খেপানোর জন্য কান টেনে ধরে বলল, উপদেশ ফলানো হচ্ছে না? ওই, তুই না কোরআন পড়তেছিলি, কোরআন পড়া বাদ দিয়ে এত কথা বলতে তোকে কে বলেছে? হ্যাঁ? হামিম অবাক হয়ে বলল, ও মা, তুমি তো কথা বলতে বললা। নওশীন অবাক হবার ভান করে বলল, আমি কখন বললাম? তোর মাথা ঠিক আছে তো? হামিম ফ্যাল ফ্যাল করে নওশীনের দিকে তাকিয়ে রইল। ও বুঝতে পারছে না বড় আপু নিজের থেকেই কথা শুরু করে এখন কিছুই জানে না এমন ভান কেন করছে। তার কি ভুলে যাওয়া রোগ আছে নাকি? নওশীন হামিমকে খেপিয়ে দিয়ে রান্নাঘরের দিকে এগিয়ে গেল। মার সাথে কথা বলে পরিস্থিতি বুঝে নিতে হবে। পরিস্থিতি গরম থাকলে গল্প হবে একরকম, পরিস্থিতি ঠান্ডা থাকলে অন্য গল্প বানাতে হবে। অবস্থা বুঝে ব্যবস্থা। রাবেয়া বেগম রান্নার কাজ প্রায় শেষ করে এনেছেন। তার আজকের আইটেমের নাম হায়দারি বিফ। বৃষ্টির দিনে ফ্রাইড রাইস উইথ হায়দারি বিফ খেতে অসাধারণ লাগে। হায়দারি বিফ রান্না করতে হয় গরুর পাঁজরের গোস্ত দিয়ে। মিজান সাহেব এই খাবারটা পছন্দ করেন। রাবেয়া বেশ যত্ন নিয়ে স্বামীর জন্য হায়দারি বিফ রান্না করলেন। লবণ একটু বেশি হয়ে গিয়েছিল, 2 টুকরো আলু ছেড়ে দিয়ে লবণটাকে কন্ট্রোল করে ফেললেন। হায়দারি বিফের চ্যাপ্টার শেষ, এখন ফ্রাইড রাইস রান্নার চ্যাপ্টার শুরু হয়েছে। নওশীন রাবেয়া বেগমের পেছনে এসে দাঁড়ালো। মেয়েকে দেখে রাবেয়া বললেন, তুই এসেছিস তাহলে? রাবেয়া আর কিছু জিজ্ঞাসা করার আগেই নওশীন বলল, মা জানো আজ কি হয়েছে? নওশীন ভেবেছিল রাবেয়া বলবেন, কি হয়েছে বল, থামলি কেন? তিনি কিছু বললেন না। চুলার আগুনটা নিভে গিয়েছিল, চুপচাপ সেটা জ্বালানোর চেষ্টা করলেন। নওশীন এক নাগারে বলতে থাকলো, কলেজ থেকে বের হয়ে যেই না রিকশার জন্য দাঁড়িয়েছি অমনি শুরু হয়ে গেল আকাশ ভাঙ্গা বৃষ্টি। কি যে অবস্থা মা, তুমি যদি দেখতে, ভেজে অবস্থা কাহিল হয়ে গেল আমার। তখন মিলি বলল, নওশীন, আজ আর তোদের বাসায় যাওয়ার দরকার নাই, আমাদের বাসায় চল, বৃষ্টির মধ্যে 2 বান্ধবী মিলে চুটিয়ে গল্প করা যাবে। কি আর করব মা, বৃষ্টিও থামছে না, রিকশাও পাচ্ছি না। আমি আর না করতে পারলাম না, চলে গেলাম মিলিদের বাসায়। মিলি এনে দিল 1 গ্লাস গরম দুধ, আর ওর মা আমাকে দেখেই চুলায় ইলিশ খিচুড়ি বসিয়ে দিল। রাবেয়া বললেন, থাক, অনেক বকেছিস, মিলিকে নিয়ে আর মিথ্যা বলার দরকার নেই। তুই যে মিথ্যে বলছিস সেটা তোর চেহারা দেখেই বোঝা যাচ্ছে। নওশীন অবাক হবার ভান করে বলল, মিথ্যে বলবো কেন, আশ্চর্য। রাবেয়া নরম গলায় বললেন, দুপুর থেকে তোর ফোন বন্ধ, তোর বাবা সন্ধ্যা থেকে এ পর্যন্ত 5-6 বার বাসায় ফোন করেছেন, তোকে ফোনে না পেয়ে
বেচারা টেনশনের মধ্যে আছেন। তুই তো জানিস তোর বাবা টেনশন করতে পারে না, তার বুক ব্যথা করে, তবুও কেন তাকে টেনশন দিস? তোর কলেজ ছুটি হয় দুপুর 2টায়, এখন বাজে রাত 8টার উপরে। এতক্ষণ ছিলি কোথায় সত্যি করে বলতো? নওশীন বেশ চিন্তিত হয়ে পড়ল। কেউ কি ওকে সোহেলের সাথে ঘুরতে দেখে ফেলেছে? দেখে বাবাকে জানিয়ে দিয়েছে? কে জানে, নাও তো হতে পারে। মা হয়তো আন্দাজে ঢিল ছুটতে চাচ্ছে। নওশীন চিন্তিত ভাব গোপন করে মৃদু রাগ দেখিয়ে বলল, মা, তুমি আমাকে উকিলদের মতো জেরা করা শুরু করে দিলে কেন? আমি কি তোমার কাছে মিথ্যে বলছি? উকিলদের মতো জেরা করছি না, আমি আমার মতো করেই জেরা করছি। তুই বড় হয়েছিস, মা হিসেবে আমার তোকে নিয়ে ভাবনার যথেষ্ট কারণ রয়েছে। তোর বান্ধবী মিলি তোর ফোন বন্ধ পেয়ে বিকেলে আমার কাছে ফোন করে তোর খোঁজ করেছিল, অথচ তুই বলছিস তুই ওদের বাসায় ছিলিস। এখন তুই বল, জেরা করে আমি অন্যায়টা কি করেছি? নওশীন চুপ মেরে গেল। ওর আর কিছু বলার মুখ নেই, বলবেই বা কি করে? মিলি তো সব পুন্ডু করে দিল। মিলিটা যে কি একটা বদের হাড্ডি, বেছে বেছে এই সময়টাতেই ওর কেন ফোন করা লাগবে? কাল কলেজে ওকে পেলেই হয়, ওর 12টা না বাজানো পর্যন্ত শান্তি নেই। মিজান সাহেব বাসায় ফিরলেন অনেক রাত করে। তার অফিসের সহকারী অ্যাকাউন্টেন্ট নজরুল সাহেব বিকেলে বাসার ফেরার পথে রোড অ্যাক্সিডেন্টে আহত হয়েছেন। তাকে হসপিটালে নেওয়া হয়েছে। মিজান সাহেব দেখতে গিয়েছিলেন। নজরুল সাহেবের অ্যাক্সিডেন্টটা গুরুতর, পায়ে প্রচন্ড আঘাত লেগেছে। রাস্তার পাশের গ্রিলের দোকানের রডের লম্বা টুকরো তার পায়ে ঢুকে গেছে, সম্ভবত পা কেটে বাদ দেওয়া হতে পারে। ডাক্তার বলেছেন, আমরা অপারেশন করে দেখব, আল্লাহর কাছে প্রার্থনা করুন যেন গুরুতর কিছু না হয়, সবই আল্লাহর হাতে। ডাক্তার যখন বলেন সবই আল্লাহর হাতে, তখন কলিজার পানি শুকিয়ে যায়। নজরুল সাহেবেরও কলিজার পানি শুকিয়ে গেল। তিনি তার পায়ের চেয়ে সংসার নিয়ে বেশি উদ্বিগ্ন। যদি কোনো কারণে পা কেটে বাদ দিতে হয়, তাহলে সংসারের হাল কে ধরবে, এই নিয়ে তাকে চিন্তিত বলে মনে হলো। হসপিটালে নজরুল সাহেবের স্ত্রী কন্যা এসেছে। তারা রুমের এক কোনায় দাঁড়িয়ে আঁচলে মুখ লুকিয়ে কাঁদছে। নজরুল সাহেবের বড় ছেলে এসেছে আরো পরে। সেও বাবার পায়ের কাছে দাঁড়িয়ে কান্নাকাটি করছিল। সংসারের বড় ছেলেরা নাকি বোকা টাইপের হয়। নজরুল সাহেবের ছেলেটাকে মনে হলো শুধু বোকা না, বোকার জেনারেল ম্যানেজার জাতীয় কিছু। তার উচিত এই মুহূর্তে পরিবারের সবাইকে সান্ত্বনা দেওয়া। সে সান্ত্বনা ধারে কাছে দিয়েও যাচ্ছে না, নিজেই চোখের পানিতে বুক ভাসিয়ে ফেলছে। মিজান সাহেব বললেন, তুমি এইভাবে কান্নাকাটি করলে কিভাবে হবে? কান্না বন্ধ করে আল্লাহর কাছে সাহায্য কামনা করো, যেন তোমার বাবার পা তিনি হেফাজত করেন। মিজান সাহেবের এই কথায় ছেলের কান্না আরো 2 ধাপ বেড়ে গেল। মিজান সাহেব দেখলেন এ ছেলের সঙ্গে কথা বলা আর অরণ্যে রোদন একই জিনিস। মিজান সাহেব বুঝতে পারছিলেন না কার সঙ্গে কথা বলবেন। তিনি নজরুল সাহেবকে বললেন, আপনি অযথাই টেনশন করছেন, টাকা পয়সা নিয়ে ভাববেন না, টাকা পয়সা যা লাগে আমি দেব। এই হসপিটালের নিচতলায় এটিএম বুথ আছে, আমি এখনই নগদ কিছু টাকা হসপিটালের ক্যাশ কাউন্টারে জমা করে দিচ্ছি, ওরাই সব ব্যবস্থা করবে। আর আপনার এই বোকা ছেলেকে কাঁদতে নিষেধ করুন। ওর পড়াশোনা কত দূর, ওকে বলুন যেন কালকে বায়োডাটা নিয়ে আমার সঙ্গে দেখা করে, দেখি ওর চাকরি বাকরির কোনো ব্যবস্থা করা যায় কিনা। নজরুল সাহেব কিছুক্ষণ তার বসের দিকে ফ্যাল করে তাকিয়ে থেকে ঝরঝর করে কেঁদে ফেলে বললেন, স্যার, আপনি আমার জন্য এত কিছু করছেন, এত টাকা পয়সা দিচ্ছেন, এই টাকা কিভাবে শোধ দেব বুঝতে পারছি না। মিজান সাহেব বললেন, এইসব নিয়ে আপনার একদম ভাবার দরকার নেই, টাকা শোধ দিতে হবে না, আপনি সুস্থ হন, এটাই আমাদের সবার কাম্য। হসপিটালে ঝামেলা শেষ করে মিজান সাহেব যখন বাসায় পৌঁছলেন, তখন বাজে রাত 11:30। রাবেয়া বেগম ভেবেছিলেন মেয়ের রাত করে বাসায় ফেরা নিয়ে ওর বাবা বাসায় ঢুকেই রাগারাগি শুরু করবেন। মিজান সাহেব রাগারাগের মধ্যে গেলেন না। বাথরুম থেকে অন্যান্য দিনের চেয়ে বেশ খানিকটা সময় বেশি লাগিয়ে গোসল সেরে ফ্রেশ হলেন। রাতের খাবার খেতে বসে হাসি হাসি মুখ নিয়ে স্ত্রীকে বললেন, ছেলে মেয়েরা খেয়ে ফেলেছে নাকি? ওদের দেখছি না যে। রাবেয়া বেগম বললেন, হামিম তাসনিয়া আরো আগেই খেয়ে দিয়ে শুয়ে পড়েছে। নওশীন এখনো জেগে আছে কিনা জানি না। মিজান সাহেবকে বেশ আনন্দিত দেখে রাবেয়া বেগম কিছুটা অবাক হয়ে বললেন, কি ব্যাপার, আজ তোমাকে খুশি খুশি দেখাচ্ছে? খুশি খুশি দেখাবার খুব বড় একটা কারণ আছে।
নওশিন এখানে থাকলে ভালো হতো, ওর সামনে সুখবরটা দেওয়া যেত। রাবেয়া বেগম উদ্বিগ্ন গলায় বললেন, সুখবর? সুখবর দিয়ে আর কি হবে? তোমার মেয়ে যা শুরু করেছে ওকে নিয়ে আর পারছি না। মেয়েকে নিয়ে আমি খুবই টেনশনে আছি। মিজান সাহেব বললেন, তোমার টেনশন দূর করার মতো সুখবরই নিয়ে এসেছি। বড় মসজিদের ইমাম সাহেব তোমার মেয়ের জন্য খুব ভালো একটা বিয়ের প্রস্তাব এনেছেন। প্রস্তাবটা মনে ধরার মতো। স্বামীর কথা শুনে রাহেলা বেগম উদ্বিগ্ন ভাব কিছুটা কমিয়ে দিয়ে বললেন, ছেলে কি করে? ছেলে আলেম, মুফতি। ও, একটা ইসলামিক ইনস্টিটিউশনে পার্ট টাইম ক্লাস নাই। ভালোই তো, নিজস্ব ট্রাভেল এজেন্সি আছে এবং এ ছেলের আরো একটা পরিচয় আছে। রাবেয়া বেগম বললেন, কি পরিচয়? ছেলে খুব ভালো একজন লেখক, দেখতে শুনতেও মাশাআল্লাহ লাখে একজন। সম্মানিত হাজিরিন, আপনাদের মনে কি প্রশ্ন? এই লেখক কি সেই লেখক আহসানের কথা বলছে? তাহলে বাকি অংশটুকু শুনুন। পাত্রের বিবরণ শুনে রাবেয়া বেগম খুশি হলেন। তার উদ্বিগ্ন ভাব অনেকটা কমে গেল। যতটুকু ছিল তা চোখে মুখে ফুটিয়ে তুলে বললেন, প্রস্তাব আমারও পছন্দ হয়েছে, কিন্তু। আবার কিন্তু কেন? তোমার মেয়ে এ ছেলে পছন্দ করবে কিনা বুঝতে পারছি না। মিজান সাহেব কপাল কুঁচকে বললেন, কেন? পছন্দ কেন করবে না? এমন পাত্র তো ভাগ্য গুণে মিলে। তোমার মেয়ের তো ভাগ্য ভালো। রাবেয়া বললেন, ভাগ্য ভালো না খারাপ সে কথা বলছি না। নওশিনের চালচলন হাব ভাবে বোঝা যাচ্ছে সে দাড়ি টুপি হুজুর ছেলে এইসব পছন্দ করবে না। তার পছন্দ আধুনিক মন মানসিকতার ছেলে। মিজান সাহেব অবাক হয়ে বললেন, এটা তুমি কি ধরনের কথা বললে রাবেয়া? হুজুর ছেলে হলেই তার মন মানসিকতায় আধুনিকতা থাকবে না, এ কেমন কথা? আধুনিকতা কি মাদ্রাসায় এডুকেটেড ছেলেরা কম বোঝে? রাবেয়া স্বামীর প্লেটে ভাত তুলে দিতে দিতে শান্ত গলায় বললেন, এটা তো তুমি আমি বুঝি, কিন্তু তোমার মেডিকেল কলেজ পড়ুয়া মেয়েকে কে বোঝাবে বলো? তুমি বোঝাবে। কলেজে পড়লেই দাড়ি টুপিওয়ালা ছেলে অপছন্দ করতে হবে এর তো কোনো কারণ নেই, তাই না? নওশিনের কলেজ থেকে দেরি করে বাড়ি ফিরে নিয়ে রাবেয়া কিছু বলতে চাচ্ছিলেন, কিন্তু স্বামীর মন মেজাজের প্রতি লক্ষ্য করে সেই কথা তুললেন না। তিনি স্বামীকে সান্ত্বনা দিয়ে বললেন, তুমি টেনশন করো না, আমি মেয়েকে বুঝিয়ে বলবো। প্রস্তাবটা আমার খুবই পছন্দ হয়েছে। ছেলে লেখক শুনে আরো ভালো লাগছে। লেখকদের মন মানসিকতা হয় অসাধারণ মানের। প্রচ্ছন্ন মানসিকতা না থাকলে লেখক হওয়া মুশকিল। এই ছেলের ভবিষ্যৎ উজ্জ্বল বলেই মনে হচ্ছে। স্ত্রীর কথা শুনে মিজান সাহেব সান্ত্বনা পেলেন কিনা বোঝা গেল না। তিনি খাওয়ায় মন দিলেন। রাবেয়া বেগম স্বামীর প্লেটের দিকে তাকিয়ে বললেন, কি হলো? তুমি তো তেমন কিছুই নিলে না। গরুর মাংসের আইটেমটা ভালো হয়নি? তুমি তো এটা খুব পছন্দ করো। বৃষ্টির দিন দেখে তোমার জন্য রান্না করলাম। রান্না মনে হয় ভালো হয়নি না? মিজান সাহেব কিছু বললেন না। অন্য মনস্ক হয়ে খেয়ে যাচ্ছিলেন। খেতে বসার আগে তার যে হাসি মুখ ছিল তা আর এখন দেখা যাচ্ছে না। রাবেয়া বেগমের রান্নার হাত অসাধারণ, চমৎকার রাঁধেন তিনি। তার নানি খুব ভালো রাঁধতে পারতেন। রাবেয়া বেগম নানির এই গুণটা পেয়ে গিয়েছেন। মেয়েদের দুটো জিনিস দিয়ে সহজে খুশি করা যায়, এর মধ্যে একটা হলো রান্নার প্রশংসা করা। মেয়েরা সব সময় চেষ্টা করে রান্নায় ভালো কিছু করে পরিবারের লোকদের প্রশংসা কুড়াতে। মিজান সাহেব স্ত্রীর রান্নার প্রশংসা করতে কখনো কার্পণ্য করেন না। রান্না মোটামুটি মানের হলেও বলেন, চমৎকার হয়েছে, বেমালুম ধরনের স্বাদ পাচ্ছি, মনে হচ্ছে প্লেট সহ খেয়ে ফেলি। কিন্তু আজ আর কিছু বললেন না। বিষণ্ণ মনে খাওয়া শেষ করে হাত ধুয়ে ফেললেন। কাজের মহিলা বধূর মা আজ আসেনি। রাবেয়া বেগম থালাবাটি গুছিয়ে স্বামীর জন্য বিছানা গোছাতে ঘরে চলে গেলেন। মিজান সাহেব উঠলেন না। খাওয়া শেষ করেও ওখানেই বসে রইলেন। একটা বিষয় তাকে হঠাৎ নাড়া দিল। যে জিনিস কখনো তিনি ভাবেননি সেটাই এখন ভাবতে হচ্ছে। তার ভাবনায় একটা বিষয় কেবল ঘুরছে, তিনি কি তবে ভুল করছেন? ধর্মীয় ধ্যান ধারণার পরিবর্তন ঘটিয়ে ফেলবে এজন্য কি তিনি তার মেয়েকে কলেজে পড়াচ্ছে? আহসান প্রকাশনা প্রতিষ্ঠান কথামালার শোরুমে বসে আছে। বিশাল শোরুম, 20-25 জন কর্মচারী দিন রাত খেটেও বেচা বিক্রি করে কুলাতে পারছে না। চারদিকে থাই অ্যালুমিনিয়ামের গ্লাস দিয়ে ঘেরা একটা এসি রুমে বসে প্রতিষ্ঠানের মালিক জামান সাহেবের ব্যবসার তদারকি করেন। জামান সাহেব ছোটখাটো চেহারার একজন মানুষ। সবসময় মার দেওয়া সাদা সুতি কাপড়ের পাঞ্জাবি এবং সাদা লুঙ্গি পরেন। সাদা পাঞ্জাবি, সাদা লুঙ্গি পুরাতন ঢাকাইয়াদের খানদানি পোশাক।
জামান সাহেবের বাড়ি পুরান ঢাকায় না, তিনি নোয়াখালীর মানুষ। মাথায় বড় লোকদের মতো টাক, চেহারায় একটা সুখী সুখী ভাব আছে তার। জামান সাহেব মেজাজ গরম করে কর্মচারীদের সঙ্গে হইচই করছেন। মেজাজ গরম করার যথেষ্ট কারণও রয়েছে। আজকে তার বড় ধরনের একটা লস হয়ে গিয়েছে। তার দোকানে বিপুল রায় নামে এক ছেলে কাজ করত। ওর কাজ ছিল ব্যাংকে টাকা জমা দেওয়া এবং উত্তোলন করা। তাকে 12 লাখ টাকা দিয়ে ব্যাংকে পাঠানো হয়েছিল। টাকা নিয়ে বিপুল রায় উধাও হয়ে গেছে। জামান সাহেব বললেন, তার কাণ্ডটা দেখেছেন আহসান সাহেব? হিন্দু ছেলে, বাপ নাই, বিশ্বস্ত মনে করে মায়া করে জায়গা দিয়েছিলাম। এই ছেলে যে এইভাবে বুকে ছুরি মারবে কে জানতো। আহসান লক্ষ্য করলো জামান সাহেব তাকে এই প্রথম নাম ধরে ডাকলেন। আহসানকে তিনি ডাকেন মাওলানা সাহেব বলে। নাম ধরে ডাকার নিশ্চয়ই কারণ আছে। মানুষ যখন কারো সহানুভূতি আশা করে তখন আন্তরিক হওয়ার চেষ্টা করে। নাম ধরে ডাকলে আন্তরিক হওয়ার পথটা সুগমন হয়। জামান সাহেব এই বিপদের মুহূর্তে সহানুভূতি আশা করছেন। তিনি চাচ্ছেন কেউ তার পিঠে হাত রেখে বলুক, থাক জনাব, দুঃখ করে আর কি করবেন, যেটা চলে গেছে সেটা চলে যাওয়ারই ছিল, দুঃখ করবেন না প্লিজ। আহসান বলল, কবে ঘটলো এই ঘটনা? আজকেই দুপুর 2টার সময়। আমি ওকে টাকা বুঝিয়ে দিয়ে বাসায় গেলাম লাঞ্চ করতে। এসে শুনি ব্যাংক থেকে বিপুল ফিরে নাই। ফোন করলাম, ওর ফোন বন্ধ। কি কাণ্ড বলেন তো। পুলিশে খবর দিয়েছেন? দিয়েছি। ওদের উপর ভরসা করতে পারছে না ভাই। নিজের বিশ্বস্ত লোকই যেখানে বেইমানি করলো, সেখানে অন্যের উপর ভরসা করে কি করে বলুন? আহসান বুঝতে পারছে না কেন এমনটা হলো। জামান সাহেব কি তাহলে তার ধন সম্পদের জাকাত ঠিক মতো পরিশোধ করেন না? হিসাব নিকেশ করে জাকাত দিলে তো এমনটা হওয়ার কথা না। জামান সাহেব বিরাট সম্পদের মালিক। বইয়ের শোরুম ভাড়াই নয়, তার নিজস্ব কেনা। নিজস্ব পেন্টিং প্রেস ছাড়াও ঢাকার বাইরে তার কয়েকটা শোরুম আছে। সব মিলিয়ে 50-60 কোটি টাকার মালিক তিনি। 60 কোটি টাকার জাকাত আসে প্রায় 15 লাখ টাকা। দেশে এমন অনেক পয়সাওয়ালা আছে, 15 লাখ টাকা জাকাত দিতে হবে শুনলে যাদের বুক কেঁপে ওঠে। জামান সাহেবও কি এই ধরনের পয়সাওয়ালাদের পর্যায়ে পড়েন কিনা কে জানে। যদি তাই হয় তবে এখনো তার আরো 3 লাখ টাকা বিপুল রায়দের হাতে যাওয়া বাকি আছে। আর যদি এই পর্যায়ে না পড়েন তাহলে অন্য কোনো দিক দিয়ে 15 লাখ টাকা ঠিকই তার কাছে চলে আসবে। কারণ উপরওয়ালার হিসাব কিতাব পুরোটাই নির্ভেজাল। তার হিসেবে তিনি যারা পরিমাণও ভুল করেন না। আহসান বিপুল ছেলেটাকে এর আগেও কয়েকবার এই দোকানে দেখেছে। ভোলা ভালা চেহারার ছেলে, ভাজা মাছ উল্টে খেতে না জানার মতো চেহারা। ভাজা মাছেও তো কাটা থাকে। ছেলেটাকে দেখে আহসানের মনে হতো এই ছেলে কাটা বেছে দিলেও ভাজা মাছ উল্টে খেতে পারবে না। আহসান একদিন দেখলো দোকানের অন্যান্য কর্মচারীদের সাথে কি নিয়ে যেন বিপুলের কথা কাটাকাটি চলছে। বিপুল ওদের সঙ্গে কথাই পারছে না। বারবার সে বলছে, আমি মাইনর পার্সন তো, আপনারা মেজরিটি, তাই যা ইচ্ছে তাই বলে যাচ্ছেন দাদা। বিপুল ওদের সঙ্গে সুবিধে করতে না পেরে জামান সাহেবের কাছে নালিশ দিয়ে গেল। বিনয়ে গলে গিয়ে সাধু ও চলতি ভাষার চাল ঢাল একত্র করে বলল, স্যার আমি আর পারছি না, ওরা আমাকে দেখতেই পারে না। অনুগ্রহ করিয়া আমাকে বিদেয়ী করিতে জনাবের আজ্ঞা হয়। জামান সাহেব বললেন, কি হয়েছে বিপুল? ওরা বলিতেছে আমি নাকি চুরি করিয়া বই বিক্রি করে ফেলেছি। বলুন জনাব, এগুলো কি সহন করা যায়? জামান সাহেব বললেন, বিপুল তোমার সমস্যা একটাই, কোনো কিছু স্বাভাবিকভাবে নিতে পারো না। আমি তো তোমাকে বিশ্বাস করি নাকি? কে কি বলল তাতে মাথা ঘামানোর কিছু আছে? বাদ দাও এসব। বিপুল কাঁদো কাঁদো গলায় বলল, স্যার ওরা আমাকে তস্কর বানানোর পয়তারা করিতেছে আর আপনি ওদের আশকারা দিতেছেন। আসলে আমি মাইনর পার্সন তো, সবাই এখানে মেজরিটি। আপনিও মেজরিটিদের সমর্থন করছেন স্যার। আহসান ভেবে পায় না যে ছেলে নিজেকে মাইনর পার্সন ভাবে সে আবার 12 লাখ টাকা নিয়ে ভেগে যাওয়ার সাহস করে কিভাবে। কথামালা থেকে প্রেমের নিয়ে বের হয়ে আহসান ওর মোটর বাইকে উঠতে যাবে, তখনই জহির এসে কোথা থেকে যেন উদয় হলো। আহসান ভূত দেখার মতো চমকে উঠতে গিয়েও উঠল না, কারণ জহিরকে দেখে ঠিক মতো চমকালেও মুশকিল। বলে বসবে, কি রে বন্ধুকে দেখে চমকে গেলি দেখছি, বুঝেছি তুই চাস না তোর সঙ্গে আমার দেখা হোক। আহসান বলল, তুই এখানে আমাকে ফলো করতে করতে এখান পর্যন্ত চলে এসেছিস নাকি? জহির বলল, কি বলিস, তোকে ফলো করব কেন, এমনিতেই এসেছি।
একটা কাজ ছিল এদিকে, তোকে দেখে ভাবলাম হাই হ্যালো করি, এই আর কি। আহসান জিজ্ঞাসা করলো না এখানে তোর কি কাজ, কারণ ও ভালো করেই জানে জহিরের এদিকে কোনো কাজ নেই। নিশ্চয় টাকা পয়সা চাওয়ার ধান্দায় ওর পিছু পিছু এসেছে। আহসান বলল, ও আচ্ছা, তো কি অবস্থা তোর? খবর ভালো তো? খবর ভালোই দোস্ত, তোর সঙ্গে আমার কথা আছে। জানি তো, কথা আবার না থাকে কিভাবে। চল কোনো হোটেলে বসে খেতে খেতে কথা বলি, আমার খুব খিদে পেয়েছে। আহসান পুরান ঢাকায় এই দিকটার দিকে এলে সুযোগ পেলেই কাচ্চি বিরিয়ানির স্বাদ নেওয়ার চেষ্টা করে। কাচ্চি বিরিয়ানি অনেক জায়গায় খাওয়া হয়েছে, কিন্তু পুরান ঢাকায়দের মতো কেউ এই জিনিস ভালো রান্না করতে পারে না। কাচ্চি বিরিয়ানির স্বাদের পেছনে মূল ভূমিকা পালন করে এর মশলাপাতি। মশলা কম বেশি হলে জিনিসটা বেমজার হয়ে যায়। কখন কোন মশলা ব্যবহার করতে হবে এটা একমাত্র ঢাকাইয়া বাবুর্চিরাই ভালো বোঝে। পুরান ঢাকার নান্না হাজির বিরিয়ানির কথা শোনেনি এমন মানুষ কমই আছে। নান্না হাজির বিরিয়ানির নিয়মটা বড় অদ্ভুত। এরা প্রতিদিন 5 ডেক বিরিয়ানি রান্না করবে, বসে খাওয়ার সুযোগ নেই। কাঁঠাল পাতার ডোঙ্গায় করে দাঁড়িয়ে দাঁড়িয়ে অথবা বাসায় নিয়ে গিয়ে খেতে হবে। 5 ডেক বিক্রি শেষ, ব্যাস দোকান বন্ধ। এরপর হাজার কান্নাকাটি করেও কাজ হবে না। যত চাহিদাই থাক সেদিন আর কোনো রান্নাই হবে না। কাচ্চি বিরিয়ানি ঢাকাইয়াদের বাপদাদার ঐতিহ্য। পরদাদা দাদা বাবাদের যুগ শেষ করে এখন সন্তানদের পর্যন্ত এসে এর স্বাদ থমকে আছে। আহসানের ধারণা সন্তানদের যুগ শেষ হয়ে গেলে আগের মতো সে স্বাদ আর পাওয়া যাবে না। এরপর আসবে নাতি নাতকুর জেনারেশন, এরা হবে একটা নতুন পৃথিবী চাই এ বিশ্বাসী। পুরানো জিনিস এরা ধরে রাখতে চাইবে বলে মনে হয় না। আহসান জহিরকে নিয়ে একটা হোটেলে ঢুকে খাবারের অর্ডার দিল। জহির বলল, দোস্ত আমার কিছু টাকা লাগবে, বেশি না, 1010 হলেই হবে। আহসান বলল, 10,000 টাকা দিয়ে কি করবি? আর বলিস না, তোর ভাবির চাহিদার শেষ নেই। তুই কি ভেবেছিস শিক্ষিত মেয়ে সে অনেক কিছু জানে? সে জানে শুধু দুটো শব্দ, নাই এবং আনো। এছাড়া তার মুখে আর কোনো শব্দ নাই। আচ্ছা কি বলে জানিস? বলে আমার দুটো জামদানি শাড়ি লাগবে। আজব, মানুষ যেখানে একটাই পায় না, তোর সেখানে দুটো শাড়ি দিয়ে কি দরকার? আহসান বলল, ঠিকই তো আছে। কি ঠিক আছে? ভাবির কথা তো ঠিকই আছে, লাগলে তোর কাছেই তো বলবে। ঠিক বেঠিক পরে বুঝবো। পকেট খালি যাচ্ছে দোস্ত, 10-12 হাজার যা পারিস দে, তোকে আগামী মাসে শোধ দিয়ে দেব। আহসান বলল, না, তোকে আমি আর একটা টাকাও দিতে পারবো না। তুই এ পর্যন্ত কত টাকা ধার নিয়েছিস সে খবর আছে? তোর সব টাকা আমি ফেরত দিয়ে দেব, একটা কানা করিও বাকি রাখবো না, দেখিস। আর দেখতে হবে না, কোনো টাকা নেই, বিরিয়ানি খাওয়াতে এনেছি, খেয়ে দে বিদায় হ। জহির বলল, দোস্ত চিনলি না আমাকে, কয়টা দিন যেতে দে। আমার সাথে দেখা করতে হলে ভিজিটিং কার্ড দেখিয়ে আগে দারোয়ানের পারমিশন নেওয়া লাগবে। কেন পারমিশন নিতে হবে কেন? কি এমন রাজকার্যে হাত দিতে যাচ্ছিস? নতুন একটা ব্যবসার কাজে হাত দিতে যাচ্ছি, ব্যবসাটা জমতে দে, এরপর খালি টাকা আর টাকা। আহসান বলল, নতুন কি ব্যবসা বল? বলছি, তার আগে টাকাটা দে। আবার সে টাকা? তোকে না বলেছি আমার থেকে গুনে গুনে 100 হাত দূরে থাকবি? দূরে থাকতাম যদি তুই আমার বন্ধু না হতি। তুই তো আমার বন্ধু, তাই না? নাকি না? আহসান হেসে ফেলল, পকেট থেকে মানিব্যাগ বের করতে করতে বলল, এই কিন্তু শেষ, এরপর চাইলে কিন্তু আর পাবি না। এরপর দিবি কিভাবে? মানে আমাকে কি বেকুব ভেবেছিস? এরপর তো আমি আর নেবই না, তোকে শুধু দিয়েই যাব। আহসান বলল, বেকুব ভাবার কি আছে, তুই তো বেকুবই। বেকুব না হলে কি কেউ যৌতুক নিয়ে বিয়ে করে? জহির চেহারা করুণ করে দুঃখিত গলে বলল, তুইও যৌতুকের খোঁটা দিলি, হাই কপাল। আহসান নরম গলায় বলল, হ্যাঁ দিলাম। তুই আমার স্কুল লাইফের বন্ধু বলেই তোর উপর আমি এই দাবিটা খাটাই। কেন খাটাবো না? গ্রাজুয়েশন করেছিস, একটা ভালো চাকরি করতে পারতিস। এরপর তাবলিগে গিয়ে তুই নিজেকে দিনদার হয়ে একটা দিনদার মেয়েকে বিয়ে করতে পারতিস। তা না করে করেছিস উল্টোটা। আবার সে আল্ট্রা মডার্ন বইয়ের বাপের বাড়ি থেকে মোটা টাকা যৌতুক নিয়েও বসে আছিস। কেন বউকে নিজের উপার্জিত পয়সায় ভরণ পোষণ দিতে পারতিস না? একটা কাজও তো ঠিক করিসনি। ভাবি বেচারির উপর দোষ দিয়ে লাভ কি? গোড়ায় গলতটা তো তুই করেছিস। জহির চোখ বন্ধ করে আহসানের কথাগুলো শুনলো, এরপর বুক টান করে বলল, প্রবলেম নেই,
যৌতুকের টাকায় ব্যবসা করে ওদের টাকা ওদেরকে ফেরত দিয়ে দেব, ব্যাস ঝামেলা ফিনিশ। ঝামেলা তো ফিনিশ করতে পারছিস না। গত 1.5 বছর ধরেই শুনে আসছি ব্যবসা করবে। কোথায় তোর ব্যবসা? আমি তো তোর 2 চাপাবাজ ঠোঁটের মাঝখানে ছাড়া আর কোথাও সেই ব্যবসাটা দেখতে পাচ্ছি না। জহির আর কোনো কথা বলছে না। চেহারা করুণ করে গালের মাংস থুতনির দিকে ঝুলিয়ে দেয়ালের দিকে তাকিয়ে আছে। এই মুহূর্তে ওকে দেখলে যে কারো মায়া লাগবে। আহসানেরও লাগছে, কিন্তু করার কিছু নেই। কথাগুলো ওর শোনার দরকার ছিল। কেউ তো ওকে শুধরে দেবে না। জহিরের বাবা মা গত হয়েছেন অনেক আগেই। ভাইরা যে যার মতো সংসার পেতে দিব্যি আছে। ছোট ভাইকে নিয়ে ভাবার মতো ওদের হাতে সময় কোথায়। বিয়ারা টেবিলে খাবার দিয়ে গেছে। জহির কিছুই খাচ্ছে না। টেবিলে সামান্য পানি পড়েছিল, সেটা দিয়ে কিছুক্ষণ আঁকিবুকি করে টেবিল ছেড়ে উঠে দাঁড়ালো। আহসান বলল, কিরে উঠলি কেন? না খেয়ে কোথায় যাচ্ছিস? জহির কিছু বলল না, বাইরের দিকে হাঁটা দিল। আহসান এগে এগে বলল, কিরে চলে যাচ্ছিস নাকি? কথাগুলো বলায় রাগ করেছিস? রাগ করিস না, তোর ভালোর জন্যই বলেছি। যাস না, খাবারটা খেয়ে তারপর টাকাটা নিয়ে যা। জহির বলল, না দোস্ত, টাকা লাগবে না। জহিরকে আটকানো গেল না। সে না খেয়ে রিকশায় উঠে চলে গেল। আহসানের মন খারাপ হয়ে গেল। ওকে হয়তো একসঙ্গে এতগুলো কথা বলা ঠিক হয়নি। আহসানেরও খেতে ইচ্ছে করলো না। সে ক্যাশ কাউন্টারে খাবারের বিল চুকিয়ে বাসার উদ্দেশ্যে রওনা হলো। সোহেল ইরানিদের বাড়ির বিশাল রুটফট গার্ডেনে বসে ইরিনার সঙ্গে লাঞ্চ করছে। সোহেলের ফোনে বারবার ভাইব্রেশন হচ্ছে। সোহেল ফোন ধরছে না। ইরিনা বলল, ফোন ধরছ না কেন? কার ফোন? নওশিনের ফোন। এখন এই ফোন ধরা যাবে না। ধরা যাবে না কেন? ও কোথায়? আর বলো না, ওকে বলেছি আজ আমার জন্মদিন, রেস্টুরেন্টে পার্টি দেব। ও আমার মিথ্যা কথা বিশ্বাস করে বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে থেকে অপেক্ষা করছে। হা হা হা। সোহেলের কথা শুনে ইরিনা হাসতে হাসতে গড়িয়ে পড়ে বলল, তুমি পারো বটে। তা এই মেয়েকে নিয়ে আমার এখানে কবে আসছো? আসবো আসবো, এত তাড়া দিচ্ছেন কেন ম্যাডাম? আমার প্রতি আরেকটু দুর্বল হতে দিন। সময় হলেই সোজা আপনার এখানে এনে তুলব। ইরিনা আবারও হেসে গড়িয়ে পড়ল, বলল, প্রথম যেদিন নিউ মার্কেটে দেখা হলো, এই মেয়ের তো আমাকে দেখে রাগে মাথা হট। যে আমি ওর কাছে তোমার বোন পরিচয় দিলাম, সঙ্গে সঙ্গে রাগ পানি। বোকা মেয়ে, আমার মিথ্যাটা একটুও ধরতে পারেনি। ধরতে পারবে কিভাবে ম্যাডাম? আপনি যে অভিনয় জানেন। আমার সঙ্গে বুলুর বিজনেস না করে অভিনয়ে নামলেও ভালো পয়সা রোজগার করতে পারতেন। তা হয়তো পারতাম। যা হোক, খাবারটা শেষ করো। তোমাকে নতুন একটা পার্টির সঙ্গে আজ আলাপ করিয়ে দেব। সোহেল মাথা নেড়ে খাবারে মনোযোগ দিল। রেস্টুরেন্ট থেকে আনা ফিশ কাকলেটটা খেতে মন্দ লাগছে না। খাবার আনা হয়েছে উত্তরার এক অভিজাত রেস্টুরেন্ট থেকে। ইরিনার ড্রাইভার কবির মিয়াকে খাবার আনতে পাঠানো হয়েছিল। ড্রাইভার কবির মিয়ার লাইসেন্স বাংলাদেশের 4-5 হাজার টাকা দামের ভুয়া ড্রাইভিং লাইসেন্স না, দুবাই থেকে 5 লাখ টাকা খরচ করে এই লাইসেন্স সে সংগ্রহ করেছে। ড্রাইভিং শিখতে 2 লক্ষ, কাগজপত্র করতে গিয়ে আরো 3 লক্ষ টাকা। দুবাইয়ের ড্রাইভিং লাইসেন্স দুনিয়ার সবচেয়ে মূল্যবান লাইসেন্স। কবির মিয়ার মন ভীষণ খারাপ। তার মতো একজন বিদেশি লাইসেন্সধারী ড্রাইভারকে দিয়ে কেন হোটেল থেকে খাবার আনা হবে? খাবার দাবার আনা নেওয়া হোটেলের বয়দের কাজ, বিদেশি লাইসেন্সধারী ড্রাইভারের কাজ না। তাছাড়া সোহেল নামের এই লাফাঙ্গা ছেলেটাকে কবির মিয়া মোটেও সহ্য করতে পারছে না। ছেলের বয়সে এই বেয়াদবটা কবির মিয়াকে তুই করে ডেকেছে। কবির মিয়া ইরিনা ম্যাডামের ড্রাইভার, সোহেল নামক বেয়াদবের ড্রাইভার না। সোহেল ইরিনা ম্যাডামের সঙ্গে খাবার খাচ্ছে আর কোনো কারণ ছাড়াই হাসিতে ফেটে পড়ছে। কবির মিয়ার ইচ্ছে করছে বেয়াদবটাকে এক লাথি দিয়ে ছাদ থেকে ফেলে দিতে। বদমাইশটা আবার নওশিন নামের এক মেয়েকে জন্মদিনের দাওয়াত দিয়ে বাস স্ট্যান্ডে দাঁড় করিয়ে রেখে এখানে এসে মাছ মাংস গিলছে। বেয়াদবটা বারবার কিসের যেন বুলু বিজনেসের কথা বলছে। বুলু বিজনেসটা কি কবির মিয়া বুঝতে পারছে না। নিশ্চয় ভালো কিছু না। ভালো কিছুর ব্যবসায় এই বদমাইশটা করবে এমনটা হতেই পারে না।
তুই তুকারি করে কথা বলায় কবির মিয়ার বুকটা কষ্টে ভারী হয়ে আছে। বেয়াদবটাকে কিছু না বললে বুক হালকা হবে না। কবির মিয়া সোহেলের দিকে এগিয়ে গেল, ওর সামনে গিয়ে মাথা নিচু করে বলল, এইটা আপনি ঠিক করেন নাই। সোহেল প্রথমে বুঝতে পারেনি কথাটা তাকেই বলা হয়েছে। একজন ড্রাইভারের মুখ থেকে এই প্রশ্ন শুনতে সে অভ্যস্ত না। সে হাসি থামিয়ে কবির মিয়ার মুখের দিকে হা করে তাকিয়ে রইল, বোঝার চেষ্টা করলো কথাটা তাকেই বলা হয়েছে কিনা। কবির মিয়া বলল, বোঝেন নাই কি বলছি? আপনি আমারে আর কখনো তুই তুকারি করবেন না, আমি আপনার বাপের বয়সী। সোহেল রাগী গলায় বিকট শব্দে ধমকে উঠে বলল, তোকে তুই করেই বলবো, কি করবি তুই? শালা, তোর সাহস তো কম না, আমাকে ঠিক বেঠিক শিখাতে আসিস? এক চর মেরে দাঁত সব ফেলে দেব, চিনিস আমাকে? কবির মিয়ার চোখে পানি এসে যাচ্ছে। এই বয়সের কাউকে চর মারবো বলা আর চর মেরে ফেলা একই কথা। সে চোখের পানি ধরে রাখার চেষ্টা করেও পারল না, ঝরঝর করে কেঁদে ফেলল। ইরিনা সোহেলকে থামিয়ে দিয়ে বলল, বাদ দাও তো, খাবারটা শেষ করো। কবির মিয়া, আপনি যান এখান থেকে। কবির মিয়া ওদের সামনে থেকে বের হয়ে নিচে নেমে এলো। তার মেজাজ চরম খারাপ হয়েছে। আজকেই বেয়াদবটার আসল মুখোশ খুলে দিতে হবে। নওশীন নামে যে মেয়েকে সে ভুলিয়ে ভালিয়ে বাস স্ট্যান্ডে দাঁড় করিয়ে রেখেছে, তাকে ফোন করে সব বলে দেব। সোহেলের অপেক্ষায় যাত্রাবাড়ির মোড়ে দাঁড়িয়ে থেকে নওশীনের পা ধরে যাচ্ছে। 1 ঘন্টার উপরে হয়েছে নওশীন এখানে দাঁড়িয়ে আছে। সে দাঁড়িয়েছে একটা পান দোকানের পেছনে। পান দোকানদার একটা বজ্জাতের হাড্ডি। সে একটু পর পর পিচ করে পানের পিক ফেলে ঘাড় ঘুরিয়ে নওশীনের দিকে তাকাচ্ছে আর দাঁত বের করে হাসছে। রাগে নওশীনের পিত্তি জ্বলে যাওয়ার মতো অবস্থা। ইচ্ছে করছে পান দোকানদারের গালে ঠাস করে একটা চর বসিয়ে দিতে, কিন্তু সেটা সম্ভব হবে না। এই অচেনা অচেনা জায়গায় কোন ধরনের সিনক্রেটের মধ্যে যাওয়াটা ঝামেলার হবে। বাস স্ট্যান্ড হচ্ছে বাজে লোকদের জায়গা। নওশীনের ভয় ভয় লাগছে। একজন মহিলা যাত্রী থাকলে ভালো হতো। নওশীন আশেপাশের দৃষ্টি ঘোরালো। খানিকটা দূরে একজন মহিলা যাত্রী দাঁড়িয়ে আছেন, সঙ্গে 7-8 বছরের একটা ছেলে, সম্ভবত মহিলারই ছেলে। ছেলেটা মনোযোগ দিয়ে যাত্রাবাড়ি ফ্লাইওভারে দেখছে। ফ্লাইওভারের একটা বাংলা নাম আছে, উড়াল সেতু। উড়াল সেতুর প্রতি মহিলার কোনো আগ্রহ লক্ষ্য করা গেল না। তিনি অপেক্ষা করছেন গাড়ির জন্য। গাড়ি এলেই উঠে পড়বেন। এর বাইরে আর কিছু দেখা বা ভাড়া নিয়ে তার কোনো আগ্রহ নেই। জীবনের একটা সময় এসে মানুষ জগতের কোনো কিছুই ততটা আগ্রহ নিয়ে দেখতে চায় না। ভাবে, এইটা আর দেখার কি আছে? মহিলাও সে বয়স পার করছেন কিনা কে জানে। মহিলার বয়স ঠিক বোঝা যাচ্ছে না। তার আপদমস্তক বোরকায় ঢাকা। নওশীন পান দোকান থেকে সরে মহিলার পাশে গিয়ে দাঁড়ালো। মহিলা নরম গলায় বললেন, তুমি যাবে কোথায় মা? নওশীন কিছু বলল না, কারণ সে আদৌ জানে না কোথায় যাওয়া হবে। সোহেল বলেছে এখানে এসে অপেক্ষা করতে। সোহেলও এখানে আসবে, তারপর কাঁচপুর বা মদনপুরের দিকে কোথাও যাওয়ার প্ল্যান আছে। মহিলা বললেন, মা, বললে না তুমি যাবে কোথায়? নওশীন ইতস্তত গলায় বলল, আমি ঠিক জানি না কোথায় যাব। আমার একজন লোক আসবে, তার জন্য অপেক্ষা করছি। পান দোকানদার তোমার দিকে যেভাবে বারবার তাকাচ্ছিল দেখে আমারও রাগ লাগছিল। তুই বেটা পান বিক্রি করছিস, সেটাই কর, তোর কেন মেয়েদের দিকে তাকানো লাগবে? নওশীন বলল, জি আন্টি, ঠিকই বলেছেন। বেটা একটা বজ্জাত। ঘরে মনে হয় মা বোন জাতীয় কিছু নেই। মা, তোমাকে একটা কথা বলি, রাগ করবে না তো? নওশীন মহিলার নিকাব লাগানো মুখ বয়ের দিকে তাকিয়ে বলল, জি না, রাগ করব না। মা, বলছিলাম কি, বোরকা পরেছ ঠিক আছে, কিন্তু মুখটাও যদি ঢেকে রাখতে আর একটা বড় ওড়না থাকতো, তাহলে লোকজন আর তোমার দিকে এভাবে তাকানোর সুযোগ পেত না। দেখলে তো, একজন সামান্য পান দোকানদারও শয়তানের মতো কেমন নোংরা নজরে তাকালো। নওশীন বলল, আন্টি, আপনি হয়তো ঠিকই বলেছেন, কিন্তু এভাবে মুখ ঢাকলে, বড় ওড়না পড়লে আমার হাঁসফাঁস লাগে, গরমে দম বন্ধ হয়ে আসে। ও মা, দম বন্ধ হয়ে আসবে কেন? আমরা এভাবে রাস্তাঘাটে চলছি না? তুমিও চেষ্টা করো। প্রথম প্রথম একটু কঠিন মনে হবে, তবে অভ্যাস হয়ে গেলে
আর দম বন্ধ হয়ে আসবে না। তাছাড়া ওই দিন কি হবে, যেদিন সূর্য 1 হাত মাথার উপরে থাকবে? ওই দিনের কথাও তো ভাবতে হবে, তাই না মা? নওশীন বুঝতে পারছে এই মহিলা রাবেয়া বেগমের মতো শুরু করেছেন। বাসা থেকে বের হতে নিলেই ওর মা রাবেয়া বেগমও একই কথা, এই নওশীন বোরকা পরে যা, নওশীন নিকাব দিয়ে মুখ ঢেকে বের হ। নওশীন বলল, আন্টি আসলে সমস্যাটা ওদের, যারা মেয়েদেরকে দেখলেই হ্যাংলার মতো তাকিয়ে থাকে। তাই বলে ওদের ভয়ে এই 20 শতাব্দীতে এসেও আমাদের কেন মুখ ঢেকে চলতে হবে বলুন? মহিলা বুঝতে পারল এই মেয়ে তথাকথিত আধুনিকতার কথা বলছে। আধুনিকতা যে মেয়েদের ইজ্জত আবরু রক্ষায় একেবারে অলস, সেটা এই মেয়েকে কে বোঝাবে? তাছাড়া রাস্তায় দাঁড়ানো অজানা অচেনা বোরকা পরিহাতা এক মহিলার উপদেশ এই মেয়ে মানবেই বা কেন? তবুও তিনি বললেন, মা আমিও তোমার বয়সে দেখতে বেশ সুন্দরী ছিলাম। ঢাকা ভার্সিটিতে পড়ার সময় আমিও পর্দা নিয়ে তোমার মতোই কথা বলতাম। পর্দার কথা শুনলে নাক সিটকাতাম। একদিন কি হলো শোনো, ভার্সিটি থেকে বের হয়ে হাঁটতে হাঁটতে টিএসসির দিকে যাচ্ছি। আচমকা কয়েকটা ছেলে আমার পথ আটকে দাঁড়ালো। ছেলেগুলো আমার মুখ চেনা, আসতে যেতে প্রতিদিনই দেখি ওদের। ওরা আমার ওড়না টেনে ধরলো, খামচে ছিঁড়ে ফেললো জামার হাতা। আমি ভাবতেও পারিনি মুখ চেনা আমার অনেক জুনিয়র এই ছেলেগুলো আমার সঙ্গে এরকম আচরণ করবে। আমি চিৎকার করে বলেছিলাম, এরকম করো না, দোহাই তোমাদের, আমি তোমাদের বড় বোনের মতো। কেউ শুনছিল না আমার কথা। আশেপাশের লোকজনও কেউ কিছু বলছিল না। সবাই এই দৃশ্য দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করছিল, যেন মজার কিছু দেখছে। আমি মনে মনে বললাম, আল্লাহ প্লিজ হেল্প মি উইথ এনিওয়ান। আল্লাহ আমার আবেদন শুনলেন। আমাদের ডিপার্টমেন্টে জামিল নামে একটা ছেলে ছিল, তাবলিগ করত, ভিন্ন স্বভাবের ছেলে। কখনো কোনো মেয়ের দিকে তাকে তাকাতে দেখিনি। আমাদের প্রায় বলতো পর্দার কথা। আমরা ভুরু কুচকাতাম। জামিল সেই রাস্তা দিয়ে যাচ্ছিল। আমার এই অবস্থা দেখে এগিয়ে এসে ছেলেগুলোকে লক্ষ্য করে বলল, এই যে এখানে কি হচ্ছে, যান এখান থেকে, যান বলছি। দিনে দুপুরে এসব কি অসভ্যতা শুরু করেছেন? হ্যাঁ, আপনারা না ভার্সিটির ছাত্র? আপনারাই যদি এই সব করে বেড়ান, রিস্কাওয়ালারা কি করবে? জামিলের কথায় কি ছিল কে জানে। ছেলেগুলো চলে গেল। জামিল একটা সিএনজি ঠিক করে আমাকে বলল, উঠুন, বাসায় চলে যান। ছেলেরা নোংরা দৃষ্টিতে তাকাবে, গায়ে হাত দিবে, এটা ওদের মহা অন্যায়। কিন্তু আপনারা যদি ওদের সে অন্যায়টা করার সুযোগ করে দেন, তাহলে এর চেয়েও খারাপ কিছু যে ঘটবে না তার কি কোনো গ্যারান্টি আছে? সেদিন আমি বুঝতে পেরেছি মেয়েদের জন্য পর্দা কতটা সেফ। নওশীন বলল, ঠিক আছে বুঝলাম, কিন্তু সবার ক্ষেত্রেই তো আর এমনটা ঘটছে না, তাই না আন্টি? ঘটছে না, তবে ঘটতে কতক্ষণ? আমিও কি সেদিন ভেবেছিলাম যে আমাদের জুনিয়ররাই তাদের সিনিয়র একজন বোনের সঙ্গে এরকম পশুসুলভ আচরণ করবে? নওশীনের এসব কথা শুনতে ভালো লাগছে না। ওদের ঘরে প্রায় এসব পর্দা হিজাব নিয়ে আলোচনা হয়। নওশীন এক কান দিয়ে শুনে ওখান থেকে বিদেয় করে দেয়, অন্য কান দিয়ে বের হওয়ার সুযোগটাও দেয় না। সুতরাং মহিলার কথা শোনার দিকেও তার মনোযোগ লক্ষ্য করা গেল না। সে তাকিয়ে আছে ইসবগুলের শরবতের দোকানের দিকে। শরবতের ভ্যানগাড়ির সামনে লাইন লেগে গেছে। কাচের জারের মধ্যে নানান রকম ফল কুচি কুচি করে কেটে ছেড়ে দেওয়া হয়েছে, সঙ্গে ইসবগুল আর পানি। শরবত বিক্রেতা বিক্রি করে কুলিয়ে উঠতে পারছে না। পাবলিকের ভিড় সামলাতে সে হিমশিম খাচ্ছে। তার সঙ্গে একজন হেল্পারও আছে। সে কিছুক্ষণ পরপর জারের মধ্যে পানি ঢেলে শরবতের পরিমাণ বাড়িয়ে তুলছে। একজন কাস্টমার বলল, ওই মিয়া, এইটা কি করলা? কি করলাম? পানি দিয়ে শরবত বাড়াইলা? হ, সমস্যা কি? সমস্যা কি মানে? শরবত হইল শরবত, এর লগে পানি মিশাইবা কেন? পাবলিক খেপে যাচ্ছে। পাবলিক হলো কঠিন জিনিস, একজোট হলেই মহা সমস্যা। একজন বলে উঠল, শালা কত বড় হারামি, আমাগরে পানি খাওয়াইয়া পয়সা নিতেছে। পাবলিককে একজোট হওয়ার আগেই ঠান্ডা করতে হয়, এর জন্য বুদ্ধি থাকা লাগে, শক্তিতে কাজ হয় না। শরবতওয়ালার সেই বুদ্ধি আছে বলে মনে হলো। সে বিনয়ের অবতার হয়ে বলল, ভাইয়া, পানি হইল আল্লাহর দানীয় জিনিস, এই জিনিসরে অবহেলা করতে নাই, তাইলে মৌতের কালে পানি পানি করে মরতে হইব।
পানি তো মিশাইছি, খারাপ কিছু তো না। পাবলিক এক কথায় ঠান্ডা হয়ে গেল। ঠান্ডা না হয়ে উপায় নেই। যাত্রাবাড়ি হচ্ছে ব্যস্ততম এলাকায়। এই জায়গায় দীর্ঘ সময় নিয়ে ঝগড়া করার মতো সময় কারো হাতেই নেই। মহিলার বাস এসে গিয়েছে। তিনি সঙ্গের ছেলেটাকে তাড়া দিলেন। নওশিনকে বললেন, মা আসি, কিছু মনে করো না। কথাগুলো মনে রেখো, আমি একটা বালিকা স্কুলে হেডমাস্টার। আমাদের সমাজের মেয়েদের করুণ পরিণতি দেখে দেখে অনেক অভিজ্ঞতা অর্জন করেছি আমি। পর্দাহীনা মেয়েদের জন্য এই সমাজ খুবই বিপজ্জনক। মা ভালো থেকো। নওশিন ঘড়ির দিকে তাকালো। বেলা বাজে 1টার উপরে। সোহেলের আসার নামগন্ধই নেই। আজকে সোহেলের জন্মদিন। মদনপুরের দিকে একটা রেস্টুরেন্টে ওদের যাবার কথা। ওখানে নাকি জন্মদিন উদযাপন হবে। নওশিন ভেবেছিল জন্মদিন উদযাপন হবে সোহেলদের বাসায়। সে বলেও ছিল, জন্মদিনে কিন্তু তোমার মায়ের সঙ্গে আমাকে পরিচয় করিয়ে দিবে। সোহেল বলল, জন্মদিনের দিন তো মার সঙ্গে দেখা হবে না। কেন দেখা হবে না? কেন? জন্মদিন বাসায় উদযাপন করছি না, তাই দেখা হবে না। নওশিন বেশ অবাক হয়ে বলল, বাসায় করছো না মানে? বাসায় প্রবলেম আছে। কি প্রবলেম? আম্মু হাঙ্গামা হই হুল্লোড় পছন্দ করে না, এজন্যই বাসায় হবে না। তাহলে কোথায় করছো? কেন, কোনো রেস্টুরেন্টে হলে কি তোমার কোনো সমস্যা আছে? তুমি এভাবে কেন কথা বলছো? তুমি জানো না সমস্যা হবে কিনা? সমস্যা হলে হবে, এছাড়া আর কোনো উপায় নেই। নওশিন বেশ চিন্তিত হয়ে পড়ল। রেস্টুরেন্টে অনেক লোকজনের আনাগোনা থাকে, কে কখন দেখে ফেলে তার ঠিক নেই। একটা ছেলের সাথে ওকে পরিচিত কেউ দেখে ফেললে কেলেঙ্কারি হয়ে যাবে। নওশিন বলল, ঠিক আছে, তাহলে দূরের কোনো রেস্টুরেন্টে করতে হবে। সোহেল যেন এই কথার অপেক্ষাতেই ছিল। সে যেন মনে মনে হিসেব করেই রেখেছিল নওশিন এমনটাই বলবে। সত্যি দূরে কোথাও যাবে না, গিয়ে তো কোনো উপায় দেখছে না। তোমার জন্মদিন না যাই কি করে? নওশিন প্রায় 2 ঘন্টা যাবৎ বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছে। সোহেলের আসার নামগন্ধ নেই। এই পর্যন্ত 4 বার ফোন করা হয়েছে। ফোন করলেই বলছে আর 10 মিনিট। 2 ঘন্টা পেরিয়ে গেলেও তার 10 মিনিট আর শেষ হচ্ছে না। কিছুক্ষণ পরপর বাস আসছে। হেল্পাররা যাত্রী ওঠানোর জন্য হইচই করছে। ধুলাবালি, বাসের হর্নের আওয়াজ আর হেল্পারদের হইচই নওশিনের মাথা ধরে গেছে। তার অসহ্য চোখ জ্বালা করছে। সোহেলের কথাই ওকে যাত্রাবাড়ির মতো এই ব্যস্ততম রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে মাথা ধরা সহ্য করতে হচ্ছে। আকাশ কালো হয়ে আসছে, যে কোনো সময় বৃষ্টি নেমে যেতে পারে। নওশিন সঙ্গে করে ছাতাও আনেনি। এই মুহূর্তে বৃষ্টি শুরু হয়ে গেলে কি উপায় হবে ও বুঝতে পারছে না। মহিলাও চলে গেলেন। উনি থাকলে ভালো হতো, বৃষ্টি নামলে একটা না একটা উপায় ঠিকই বের করে ফেলতো। ভাবতে ভাবতেই ঝুপ করে বৃষ্টি নেমে গেল। বৃষ্টির নামার প্রায় সঙ্গে সঙ্গেই ভ্যানিটি ব্যাগে থাকা নওশিনের ফোন বেজে উঠল। নওশিন তাড়াহুড়াতে স্ক্রিনের দিকে না তাকিয়েই ফোন রিসিভ করে বলল, সোহেল, এটা কি ঠিক হলো? এতক্ষণে তোমার ফোন করার সময় হলো? তুমি জানো আমি কতবার তোমার মোবাইলে কল দিয়েছি, কাজটা একটুকু ঠিক করনি। কোথায় তুমি? কবির মিয়া বলল, আফা, আমি সোহেল না, আমি কবির হোসেন, ইরেনা ম্যাডামের ড্রাইভার কবির হোসেন। আপনার সঙ্গে চিট করা হয়েছে আপা। কবির মিয়া পুরো ঘটনা খুলে বলল। কিছু কথা নওশিনের কানে ঢুকছে, কিছু ঢুকছে না। কি শুনছে ও এইসব? নওশিন স্তব্ধ হয়ে বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে রইল। ওর মনে হচ্ছে শরীরটা স্ট্যাচু অব লিবার্টির মতো হয়ে গিয়েছে। সেই স্ট্যাচুর গায়ে অবিরত বৃষ্টি ঝরছে। সোহেল এমনটা করবে নওশিন ভাবতেই পারছে না। ওর বুক ফেটে কান্না আসছে। নওশিন ভেবেছিল হঠাৎ করেই সোহেল ওর সামনে এসে হাজির হবে, এসে বলবে, সরি, এই যে কান ধরছি, আর এমন হবে না, তোমাকে অনেক কষ্ট দিয়েছি, চলো গাড়িতে ওঠো, অনেক দেরি হয়ে গেল। সোহেলের জন্য একটা স্মার্টফোন কেনা হয়েছিল জন্মদিনের উপহার হিসেবে। বাবার কাছ থেকে মিথ্যা বলে ফোন কেনার টাকাটা সংগ্রহ করতে হয়েছিল। নওশিন ভেবে রেখেছিল জন্মদিনে গিফট সোহেলের হাতে তুলে দিয়ে বলবে, মেনি মেনি হ্যাপি রিটার্নস অব দ্য ডে, হ্যাপি বার্থডে টু ইউ। সেটা আর বলা হলো না। এখন চিৎকার করে শুধু বলতে ইচ্ছে করছে, সোহেল, তুমি একটা প্রতারক, একটা মিথ্যাবাদী। তুমি বিশ্বাসের প্রতিদান তুমি এইভাবে দিলে। রাবেয়া কদিন ধরেই ভাবছিলেন নওশিনের সঙ্গে বিষয়টা নিয়ে আলাপ করবেন, কিন্তু মেয়েকে নাগালেই পাচ্ছেন না। সকালে কলেজ, বিকেলে বান্ধবীর বাসা,
কাল বিকাল থেকেই কেবল মেয়েকে কিছুটা ব্যতিক্রম মনে হচ্ছে। বাসায় ফেরার পর থেকেই তিনি দেখছেন নওশিন কেমন যেন চুপচাপ। রাতে কিছুই খায়নি, সকালেও ঘুম থেকে উঠেছে তাড়াতাড়ি। অন্যান্য দিন নাস্তা করে 9টার মধ্যেই বেরিয়ে যায় কলেজের উদ্দেশ্যে। আজ ক্লাসেও যায়নি, নাস্তাটাও করেনি ঠিক মতো। দুপুরের পর রাবেয়া নওশিনের ঘরে দুবার উকি দিয়েছেন। মেয়ে বিছানায় বালিশে হেলান দিয়ে চোখ বন্ধ করে মন খারাপ করে বসে আছে। রাবেয়া বেগম বললেন, নওশিন, ঘুমিয়েছিস মা? নওশিন চোখ মেরে বালিশ থেকে মাথা তুলে বলল, না মা, ঘুমাইনি। এসো। রাবেয়া নওশিনের পাশে বসে বললেন, কি হয়েছে মা, মন খারাপ করে বসে আছিস যে? নওশিন ভেজা গলায় বলল, না মা, এমনি, শরীরটা ভালো লাগছে না। রাবেয়া নওশিনের কপালে হাত দিয়ে উদ্বিগ্ন গলায় বললেন, জ্বর-টর হলো না তো আবার? যেভাবে কদিন ধরে বৃষ্টিতে ভিজে বাসায় ফিরছিস, আমার তো ভয়ই লাগে। নওশিন বলল, বললাম তো কিছু হয়নি। কাল দুপুরের ওই ঘটনার পর থেকেই নওশিনের মন খারাপ। মনকে কিছুতেই মানাতে পারছে না। বুকটা ভারী পাথরের মতো হয়ে আছে। কেঁদে কেটে যে বুকটা হালকা করবে সে উপায়ও নেই। কান্নাগুলো একসঙ্গে গলার কাছে এসে দলা পাকিয়ে আছে। সোহেলের বিষয়ে বান্ধবীরা এতদিন যা বলেছিল সবই এক এক করে সত্যি বলে প্রমাণিত হয়েছে। ইরিনা ড্রাইভার কবির মিয়া ফোন করে যে কথাগুলো বলল, এর সঙ্গে বান্ধবীদের কথার হুবহু মিল খুঁজে পাওয়া যাচ্ছে। সেদিন নিউ মার্কেটে ইরিনা নিজেকে সোহেলের বোন পরিচয় দিয়েছিল, অথচ কবির মিয়া বলল ইরিনা সোহেলের বোন নয়, গার্লফ্রেন্ড। কত বড় প্রতারক! একটা বাজে মেয়ের সঙ্গে রিলেশন থাকার পরও সোহেল নওশিনের সঙ্গে অবলীলায় দিনের পর দিন সম্পর্কের মিথ্যা অভিনয় করে গেছে। নওশিনের ভাবতেও কষ্ট হচ্ছে, এরকম একটা বাজে লোককে কিনা ও এতদিন বিশ্বাস করে এসেছে। রাবিয়া বললেন, জ্বর তো দেখছে আছে, ডাক্তারের কাছে যাবি নাকি ওষুধ আনিয়ে দেব? ওষুধ লাগবে না মা, ঠিক হয়ে যাবে। তুমি অযথা টেনশন করো না। টেনশন করো না বললেই কি আর হয়? আমি তো মা। তুইও যখন মা হবি তখন বুঝবি সন্তানের অসুস্থতায় মায়েদের কতটা অস্থির লাগে। নওশিন বলল, মা, তোমার পাগুলো একটু বিছানায় ছড়িয়ে দেবে, আমি তোমার কোলের উপর একটু শুব। রাবেয়া পা ছড়িয়ে দিলেন। নওশিন বাচ্চাদের মতো গুটিসুটি মেরে রাবেয়া বেগমের কোলের উপর শুয়ে পড়ে বলল, আমার মাথাটা একটু টিপে দাও মা, মাথায় অনেক যন্ত্রণা হচ্ছে। রাবেয়া বেগম মেয়ের মাথা টিপে দিচ্ছিলেন। নওশিন বলল, তোমার সঙ্গে কত অন্যায় করেছে মা, কথা শুনতে চাইনি, আমাকে মাফ করে দিও, কষ্টগুলো মনে রেখো না মা। রাবেয়া বললেন, শোনো মেয়ের কথা, মনে রাখবো কেন বল? মায়েদের এসব মনে রাখতে আছে? তোর হয়েছেটা কি বলতো মা? কেউ কি তোকে কিছু বলেছে? কেউ কিছু বলেনি মা। কে কি বলবে? এমনিতেই মনটা ভালো লাগছিল না। মায়ের চোখে ফাঁকি দেওয়া কি এত সহজ? তোর নিশ্চয়ই কিছু একটা হয়েছে, আমাকে বলতে চাচ্ছিস না? মিলির সঙ্গে আবার ঝগড়া করেছিস? উফ, তুই যদি মাকে না বলিস তাহলে বুঝবো কি করে? তোমাকে বলার মতো কিছু হয়নি মা। ঠিক আছে, বলতে না চাইলে জোর করব না, তবে। রাবেয়া বেগম কথা শেষ না করেই মাঝপথে থেমে গেলেন। তিনি বুঝতে পারছেন না মেয়ের বিয়ের বিষয়ে এখন কথা তোলা ঠিক হবে কিনা। এর আগেও এই বিয়েটা নিয়ে মেয়েকে জানানো হয়েছিল। মেয়ে স্পষ্ট বলেছে সে এই বিয়েতে রাজি না। রাবেয়া বলেছিলেন, সমস্যা কোথায়? কোনো সমস্যা নেই মা, তবে আমি এখন বিয়ে করতে চাচ্ছি না। কেন চাচ্ছিস না বলবি তো? তোর কি বিয়ের বয়স হয়নি? হয়তো হয়েছে, কিন্তু আমার ইচ্ছে করছে না। ইচ্ছে করছে না নাকি হুজুর ছেলে দেখে বিয়ে করতে চাচ্ছিস না? তুমি যা ভাবো তাই। এবার হয়েছে। রাবেয়া মেয়েকে বোঝানোর চেষ্টা করে বললেন, দেখ মা, মেয়ে বড় হলে সব বাবা মায়েরই টেনশন থাকে। প্রস্তাবটা ভালো, সব দিক থেকে পছন্দ করার মতো। আমি তোর মা, আমি কি কখনো তোর খারাপ চাইবো বল? কোনো কাজ হয়নি, নওশিনকে সেদিন রাজি করানো যায়নি। নওশিনের বাবা মিজান সাহেব রাবেয়াকে বলেছেন, আমার ইচ্ছা ছিল দিনদার একটা ছেলের কাছে মেয়ের বিয়ে দেব। সেই ছেলে পেয়েছি, আমি কোনোভাবেই এই ছেলে হাতছাড়া করতে চাই না। তুমি মেয়েকে ঠান্ডা মাথায় আবারও বোঝাও। মেয়ে মানলে ভালো, ওর জন্য মঙ্গল, না মানলে আমার মতো খারাপ আর কেউ হবে না। রাবেয়া ঠান্ডা মাথায় সেসব বোঝাতেই মেয়ের ঘরে এসেছিলেন
কিন্তু মেয়ের মাথা এখন ঠান্ডা কিনা বুঝতে পারছেন না। রাবেয়া কিছু না বলেই উঠে যেতে চাচ্ছিলেন। নওশীন বলল, মা, তুমি কি চলে যাবে? আরো কিছুক্ষণ থাকো না আমার পাশে। রাবেয়া উঠলেন না। নওশীন ধরা গলায় বলল, মা, তোমাকে একটা কথা বলার ছিল, বলবো? হ্যাঁ, বল মা। তুমি সেদিন কোন পাত্রের কথা বলেছিলে না? বলেছিলামই তো। তুই তো রিয়াক্ট করলি, বললি এই মুহূর্তে বিয়ে করতে চাচ্ছি না, কিন্তু ছেলেটা মা অনেক ভালো, ফ্যামিলিটাও চমৎকার। নওশীন বলল, বিয়েতে আমার আপত্তি নেই, বাবাকে বলো ওদের সঙ্গে কথা বলতে। বিয়ে করলে, নতুন সংসার হলে হয়তো সবকিছু ভুলে থাকতে পারবো। রাবেয়া বললেন, আলহামদুলিল্লাহ। নাফিসা ঠাস করে আরিয়ানের গালে চর বসিয়ে দিল। জহির বলল, তুমি ওকে মারলে কেন? ঝগড়া হচ্ছে আমার সাথে, তুমি ওর গায়ে হাত তুললে কেন? এইটুকুন ছেলের গায়ে হাত তুলতে তোমার একটুকু বুক কাঁপলো না? নাফিসা ঘর কাঁপিয়ে চিৎকার করে বলল, না, কাঁপলো না। আমি এমনই করব, তোমার ভালো না লাগলে বের হয়ে যাও। আমি বের হয়ে যাব? অবাক ব্যাপার, আমার সংসার ছেড়ে আমি কেন বের হয়ে যাব? নাফিসা তার ছেলের সুরে বলল, হে, তোমার সংসার? সংসারে তোমার আছেটা কি? সবাই তো আমার বাবার টাকায় কেনা। জহির বলল, নাফিসা, আর একটা কথাও বলবা না। ছেলের সামনে এসব নিয়ে এ রাত বিরাতে আমি কোনো কথা বলতে চাই না। এখন চাইবেই কেন? বাবার কাছ থেকে যৌতুকে 10 লাখ টাকা চেয়ে নেওয়ার সময় মনে ছিল না? এখন লজ্জা লাগছে? লাগুক লজ্জা, আমিই বলবো। 6 বছরের আরিয়ান মায়ের হাতে চর খেয়ে ভয় পেয়ে খাটের উপর গিয়ে দাঁড়িয়ে আছে। বাবা মার ঝগড়াঝাটি তার কাছে নতুন না। প্রতিদিন এই দৃশ্য দেখতে দেখতে সে অভ্যস্ত হয়ে গিয়েছে। তার সব সময় মনে হয় বাবাটা ভালো। বাবা ঝগড়ায় মায়ের সঙ্গে সুবিধা করতে না পারলে চুপ হয়ে যায়, মা চুপ হয় না, ঝগড়া চালিয়ে যেতে থাকে। ঝগড়া সমাপ্ত হয় রান্নাঘরে থালা বাসন ছোড়াছুড়ির মধ্য দিয়ে। এই যেমন এখন শুরু হলো। জহির বলল, ভাঙ্গো, যত ইচ্ছা ভাঙ্গো, ভেঙে গুড়িয়ে দাও সব। চুপ বলবো না আমি। জহির ক্লান্ত হয়ে খাটের উপর বসে পড়ল। ঝগড়ায় সে মুলতবি ঘোষণা দিয়েছে। মন ঘোষণা। আরিয়ানের মায়া লাগছে বাবার জন্য। সে চুপটি করে গিয়ে বাবার পাশে বসে পড়ল। এই মুহূর্তে বাবারই তার আশ্রয়স্থল। নাফিসা রান্নাঘর থেকে বের হয়ে আরিয়ানকে বলল, বাবার পেটের ভেতর গিয়ে ঢুকে বসে আছিস কেন? নিচে নেমে আয়, আমরা এখনই নানুর বাসায় চলে যাব। আরিয়ান শক্ত করে বাবার কোমর জড়িয়ে ধরে আছে। বাবাকে ছেড়ে এই মুহূর্তে তার নানুর বাসায় যাওয়ার ইচ্ছে নেই। নাফিসা চোখ রাঙিয়ে বলল, এই ছেড়ে আসোস না কেন? আরিয়ান বাবার দিকে তাকিয়ে আছে। সে যেতে চায় না, বাবার সমর্থনের অপেক্ষায় আছে। জহির বলল, তুমি যেতে চাও যাও, আরিয়ান যাবে না। কেন যাবে না? 100 বার যাবে। ছেলে তোমার না, ছেলে আমার। ও আমার কথাই শুনবে। এই ছেলে, নেমে এসো বলছি। আরিয়ান আরো শক্ত করে বাবার কোমর জড়িয়ে ধরেছে। মাকে এই মুহূর্তে ওর কাছে মনে হচ্ছে একটা রাক্ষসী, বাবা হচ্ছে রাজকুমার। বাবাই পারে রাক্ষসীর হাত থেকে ছোট্ট একটা আরিয়ানকে উদ্ধার করতে। আরিয়ান শেষ পর্যন্ত উদ্ধার হলো। ওর মা রাগ করে একাই চলে গেল বাপের বাড়ি। যাওয়ার সময় জোহরকে বলে গেল, এই যে গেলাম, এই শেষ যাওয়া, আর আসবো না তোমার সঙ্গে এই নরকে থাকতে। খবরদার আমাকে একবারও ফোন দেওয়ার চেষ্টা করবা না, তাইলে কিন্তু খারাপ কিছু হয়ে যাবে। জহির চুপচাপ তাকিয়ে রইল। সে জানে এখন নাফিসাকে ফেরানোর চেষ্টা করে লাভ হবে না। 2 দিন পর নিজে থেকেই ফিরে আসবে, এসে বলবে, ভেবো না তোমার টানে এসেছি, ছেলেটার জন্য মন খারাপ লাগছিল তাই চলে এলাম। বাসায় এখন আরিয়ান এবং বাবা। আরিয়ানের বেশ মজা লাগছে। বাসায় মা নেই, মায়ের চোখ রাঙানো ভয় নেই। এর চেয়ে মজার আর কি হতে পারে? জহির বলল, কিরে বেটা, মা তো চলে গেল, এখন কি হবে? রান্না করবে কে? খাবি কি? আরিয়ান মাথা নেড়ে বলল, কিছুই খাবো না বাবা, আমি নারা ভূতের গল্প শুনবো। ভূতের গল্প শুনলে কি আর খিদে মিটবে বাবা? দাঁড়া, টেনশন নিস না, ভাত আর ডিম ভাজাটা করে ফেলি, এইটা কঠিন কিছু না। ভাত রান্না করতে গিয়ে দেখা গেল কাজটা যত সহজ ভাবা হয়েছিল মোটেও ততটা সহজ না। পানি কি পরিমাণ দিতে হবে জহির বুঝতে পারছে না। ডেকচিতে পানি একবার বাড়িয়ে দেয়, আবার কমিয়ে ফেলে। একবার ভাবলো নাফিসাকে ফোন দিয়ে
ভাতের পানির পরিমাণটা জেনে নেব। পর মুহূর্তে জহির এই ভাবনা থেকে বেরিয়ে এলো। এখন ফোন দিলেও কাজ হবে না, নাফিসা ভুল করেও ফোন ধরবে না। জহির গ্যাসের চুলার একটাই ভাত, অন্যটাই ডিম ভাজার জন্য কড়াই বসিয়েছে। আরিয়ান বাবার সঙ্গে রান্নাঘরে বসে আছে। আনন্দে আরিয়ানের চোখ চকচক করছে। ওর বাবা একজন মহা ক্ষমতাবান মানুষ, সব কাজ করতে পারে। মা কেন যে বাবাকে বলে, তুমি হচ্ছ অকর্মার ঢেকি, তোমাকে দিয়ে কোনোদিনও কিচ্ছু হবে না। জহির বলল, কিরে বেটা, মায়ের জন্য মন খারাপ লাগছে? আরিয়ান মাথা নেড়ে জানালো, তার মোটেও মন খারাপ লাগছে না। জহির বলল, তোকে এখন গল্প শোনাবো? কি গল্প শুনতে চাস বল? আরিয়ান বলল, সাহাবীদের গল্প শুনবো বাবা। জহির অবাক গলায় বলল, সাহাবীদের গল্প? একটু আগে না বললি ভূতের গল্প শুনবি? ভূতের গল্প পরে শুনবো, এখন সাহাবীদের গল্প বলো। রাফসান প্রতিদিন স্কুলে এসে সাহাবীদের গল্প বলে, তুমি তো একদিনও সাহাবীদের গল্প শোনাও না, আজ শোনাও। জহির পড়ল মুশকিলে। সে জানে আইনস্টাইন আর সেন্ট ভ্যালেন্টাইনের গল্প, সাহাবীদের গল্প সে পাবে কোথায়? সে বলল, বাবা রে, আমি তো সাহাবীদের গল্প পারি না। তোর বন্ধু রাফসান এই গল্প কোথা থেকে শিখেছে? কোথা থেকে আবার? ওর বাবার কাছ থেকে। ওর বাবা প্রতিদিন ওকে সাহাবীদের গল্প শুনে ঘুম পাড়ায়। জহির থতমত খেয়ে গেল। বলল, ঠিক আছে, সাহাবীদের গল্প তোকে পরে শোনাবো, আজ অন্য কোনো গল্প বলি, ঠিক আছে? আরিয়ান মাথা নেড়ে বলল, আচ্ছা। ভাত আর ডিম ভাজা আরিয়ান খুব মজা করে খেলো। ভাতটা একটু নরম হয়েছে, কিন্তু ডিম ভাজাটা হয়েছে চমৎকার। এতদিন আরিয়ান মায়ের হাতে খেত, আজই প্রথম সে নিজের হাতে খেলো। নিজের হাতে বাবার রান্না করা খাবার খেতে পেরে সে মহা আনন্দিত। আনন্দে গদগদ হয়ে বলল, বাবা, শুকরিয়া হয়েছে। জহির বলল, শুকরিয়া কিরে বেটা? জানি না। এটা কোথা থেকে শিখেছিস? রাফসান থেকে। আর কি কি শিখেছিস? খাওয়ার শুরুতে বিসমিল্লাহ, শেষে বলতে হয় আলহামদুলিল্লাহ। তাই? কিন্তু কই, তুই তো খাওয়ার আগে সেটা বলিসনি। আরিয়ান লজ্জা পেয়ে হেসে ফেলল। খাওয়াটা শুরুর দোয়া পড়তে সে ভুলে গিয়েছিল। জহির খুশি মনে ভাতের নলা মুখে দিল। ছেলে ভালো কিছু শিখছে জেনে তার আনন্দ লাগছে। নিজে কিছু না জানলেও তার ছেলেটা তো জানছে। খাওয়া শেষ করে থালা বাসন গুছিয়ে রেখে এসে জহির দেখল আরিয়ান এরই মধ্যে ঘুমিয়ে পড়েছে। হাতটাও ঠিক মতো ধুতে পারেনি, হাতে ভাত লেগে আছে। জহির আরিয়ানের হাত ধুয়েই বিছানায় শুয়ে দিল। মাকে ছাড়া এটাই ওর প্রথম ঘুম। রাত ৩টার সময় জহিরের ঘুম ভেঙে গেল আরিয়ানের কান্নার শব্দে। জহির তাকে জড়িয়ে ধরে বলল, কিরে বেটা, কাঁদছিস কেন? কি হয়েছে? মায়ের জন্য মন খারাপ লাগছে? না, তোমার জন্য মন খারাপ লাগছে বাবা। আমার জন্য মন খারাপ লাগছে কেন? মা কদিন পর পর তোমাকে ছেড়ে নানুর বাসায় চলে যায়, এই জন্য মন খারাপ লাগছে। জহির বলল, এতে কাদার কি আছে? আমি যে খারাপ, এই জন্যই হয়তো মা নানুর বাসায় চলে যায়। আরিয়ান বাবার গলা জড়িয়ে ধরে বলল, না বাবা, তুমি একটুও খারাপ না, তুমিও ভালো, মাও ভালো, আমরা সবাই ভালো। ইনশাআল্লাহ আমরা বাকি গল্প আগামী পর্বে শুনবো। আশা করি গল্পটা আরো চমৎকার হতে যাচ্ছে এবং আগামী পর্বে আহসানরা নওশিনকে দেখতে আসবে। দেখা যাক আগামী পর্বে কি ঘটে। আমার মনে হয় চমৎকার কিছু ঘটবে। সবাই অপেক্ষা করুন এবং সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।